বন্ধুরা সকলে আমার প্রীতি শুভেচ্ছা নিন। ধন্যবাদ দীপান্বিতা। আজকের এই লাইভ অনুষ্ঠানটি আমার মতে খুব গুরুত্বময়, খুবই জরুরি। ধন্যবাদ সোমি। আমাদের দেশটা ভাগ হয়ে গিয়েছিল, এবং কেন হয়েছিল কি বৃত্তান্ত তাই নিয়ে আর কাটাছেঁড়া করার কোনো প্রয়োজন আমি মনে করি না। আর আছে, আপনাদেরও আছে বলে মনে হয় না, কোনো মানে হয় না, তাই না? কি কারণে কি হয়েছে সেগুলো বড় কথা নয়। যেটা জরুরি সেটা হলো যে কোনো মুসলমান বা অনেক মুসলমান যেমন চলে গেছেন দেশ ভাগের পর পাকিস্তানে, তৎকালীন পাকিস্তান, অনেকে কিন্তু যাননি, তারা যেতে পারতেন। তারা কিন্তু যাননি। আমার পিতৃদেবের যৌবনের বন্ধু শামসুল হুদা চৌধুরী, তিনি বীরভূমের ছেলে, পশ্চিমবঙ্গের। যখন পার্টিশন হলো তখন তার সুযোগ এলো, ব্রিটিশ সরকার তাকে অপশন দিলেন যে তুমি পূর্ব পাকিস্তানে চলে যেতে পারো, অপ্ট করতে পারো। তিনি কিন্তু গেলেন না। তিনি বললেন না, আমি যাব না। আমি বাবার কাছে শুনেছি যে যেদিন যারা অপ্ট করলেন যে তারা চলে যাবেন তৎকালীন পূর্ব পাকিস্তানে, তাদের যেদিন বিদায় জানানো হচ্ছে সেই অনুষ্ঠানে কলকাতায় শামসুল হুদা চৌধুরী মহোদয় বললেন, তোমরা ওখানে হিন্দুদের কেমন রাখবে তার উপর নির্ভর করবে আমার ভালো থাকা এখানে। এটা নিয়ে আমাদের আর আবেগ এসবের কোনো জায়গা নেই, একদম পরিষ্কার কতগুলো জিনিস। তোমরা ওখানে ওখানকার হিন্দুদের তোমরা কেমন রাখবে তার উপর নির্ভর করবে আমার এখানে থাকাটা। এটা মনে রেখো। বাবার কাছে শোনা। কয়েক বছরের মধ্যে এমন অবস্থা হলো, খুব তাঁর স্ত্রী লায়লা আরজুমান বানু খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন, যথেষ্ট নাম ছিল, এমনকি শান্তিনিকেতনেও তার নাম ছিল। এমন অবস্থা হলো যে শামসুল হুদা চৌধুরীকে আমার বাবা বললেন, তুমি চলে যাও হুদা, তুমি চলে যাও, আমি খুন করে ফেলবো না তো, তুমি চলে যাও, এ অপমান তুমি আর সহ্য করো না। কেন করবে, যাও। শামসুল হুদা চৌধুরী কাঁদতে কাঁদতে চলে গেলেন। তারপর দুই বন্ধুর আর কোনোদিন দেখা হয়নি, কোনো যোগাযোগ হয়নি। একবার ব্যাপারটা ভাবুন। এটা হচ্ছে দেশ ভাগ হয়েছে তার ঠিক পরে, তার 2 বছরের মধ্যে, এক দেড় বছরের মধ্যে, কয়েক বছর না, 1-1.5 বছরের মধ্যে এই অবস্থা হয়েছিল। আর তারপর তো বাবা কটকে বদলি হয়ে যান। 49 সালে আমার জন্ম হয়। কাজেই আমরা হুদা চাচা বলতাম। হুদা চাচা মানে বলার কথা। আমার সঙ্গে যখন পরে দেখা হয়েছে, তার আগে তো দেখা হয়নি, জন্মের আগে তো দেখা হয়নি, তা তখন হুদা চাচাই বলেছি। তা এবারে কবেকার কথা ভাবুন, 1947-এ দেশভাগ, 1948, 49-এর মধ্যে বাবা কটক চলে গেছেন, আমি জন্মেছি। তাহলে 1 বছরের মধ্যে যা হবার হয়ে গেছে, হুদা চাচাকে, শামসুল হুদা চৌধুরীকে চলে যেতে হলো। ঠিক যেমন অনেক হিন্দুকে চলে আসতে হয়েছিল, ঠিক তেমনিভাবে শামসুল হুদা চৌধুরীকে চলে যেতে হলো, এবং আরও অনেকে। তাদের মধ্যে একজন হলেন শহীদ কাদরী, কবি শহীদ কাদরীর মা। তার 2 পুত্রকে নিয়ে চলে যেতে বাধ্য হলেন। যদিও প্রথমে পাক সার্কাসের হিন্দুরা
বলছেন যে আপনি যাবেন না, মাসিমা যাবেন না, আমরা আপনাকে রক্ষা করব, করেও ছিলেন। কিন্তু তারপর তারাই এসে পরে হাত জোড় করে বলেন, মাসিমা আর পারবো না রাখতে, আপনাদের বাঁচাতে পারছি না, আপনারা চলে যান। তারাও কাঁদতে কাঁদতে চলে গেলেন। তাহলে 1947 এখান থেকে 1980 কত হলো, কতগুলো বছর ভাবুন। 1980 সালে আমি ভয়েস অফ আমেরিকায় যোগ দিতে ওয়াশিংটন ডিসি চলে যাই। তার আগে আমি জার্মানিতে ছিলাম, জার্মানিতে আমি পরীক্ষা দিয়ে ভয়েস অফ আমেরিকার চাকরি পরীক্ষা দিয়েছি এবং নিশ্চয়ই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, তাই আমাকে তারা চাকরির একটা প্রস্তাব দিলেন, আমি চলে গেলাম। ওখানে গিয়ে 80 সালে যখন আমি ভয়েস অফ আমেরিকায় যোগ দিলাম, যেদিন যোগ দিলাম সেই দিনেই একজনের সঙ্গে আলাপ হলো, তার নাম ইকবাল বাহার চৌধুরী। এর বাবা হাবিবুল্লাহ বাহার চৌধুরী খুব নামকরা রাজনৈতিক নেতা ছিলেন, নামকরা ব্যক্তিত্ব। এরই বাড়িতে থেকে কাজী নজরুল ইসলাম, সেই বাতায়ন পাশে বুবাক তরুর শাড়ি, এই কবিতা এইসব লেখা ওদেরই বাড়িতে। তা বাহার খুব শান্ত। আমি ওই তখন ইয়াংগেস্ট, আমার বয়স সবচেয়ে কম। আমার পরেই 12 বছরের বড় বাহার আর কামনাশিস চক্রবর্তী, তিনি দিল্লির ছেলে। বাহার আমাকে একটু আলাদা ডেকে নিয়ে বললেন যে সুমন বাবু, আচ্ছা সুমন, আচ্ছা তখনকার আমার পদবী চট্টোপাধ্যায়, তখন আমার নাম ছিল সুমন চট্টোপাধ্যায়, বলা বাহুল্য, কবির সুমন নয়। কবির সুমন নামটা আমি সরকারিভাবে, সাংবিধানিকভাবে রাষ্ট্রীয় অনুজ্ঞায় গ্রহণ করেছি 2000 সালের মে মাসে। আমি বলছি 1980 সালের কথা, তখন আমি সুমন চট্টোপাধ্যায়। আমাকে উনি ডেকে নিয়ে বললেন, আচ্ছা কিছু যদি মনে না করেন, শামসুল হুদা চৌধুরী নামটা আপনাকে কিছু বলছে? আগে হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই আমার বাবার বন্ধু। হ্যাঁ, আমাদের পরিবারের সঙ্গে ওর চেনা জানা আছে। তো উনি আমায় কয়েকদিন আগে ফোন করেছিলেন, ভাবুন, উনি আমায় কয়েকদিন আগে ফোন করে বললেন, বাহার শোনো, আমার বাল্যবন্ধু সুধীন্দ্রর ছেলে, সালাম দোস্ত, আমার বাল্যবন্ধু সুধীন্দ্রর ছেলে সুমন তোমাদের ওখানে যাচ্ছে। উনি ঢাকা থেকে কল করেছেন, তোমাদের ওখানে যাচ্ছে চাকরি করতে। দেখো, আমার বাল্যবন্ধুর ছেলে কিন্তু, মনে রেখো সুমন, নামটা মনে রেখো। আর মনে রেখো, ও আমারও ছেলে একটা, যদিও কোনোদিন দেখিনি। ভাবুন, 1947 সালে শামসুল হুদা চৌধুরী বাধ্য হয়েছেন, উনি এদেশেরই লোক, বাধ্য হয়েছেন চলে যেতে। যেমন ঠিক যেমন অনেক হিন্দু বাধ্য হয়েছিলেন চলে আসতে, ঠিক তেমনি এবারে তিনি 80 সালে তিনি কি করে খোঁজ রেখেছেন, খোঁজ পেয়েছেন, অথচ তার সঙ্গে সুধীন্দ্রনাথ তার যে বন্ধুর কথা বলছেন, কোনো পত্রালাপ হয়নি, মানে বাক্যালাপের কথা ছেড়েই দিন, কিচ্ছু হয়নি এতগুলো বছর। কিন্তু বাবা সমানে, মানে সুধীন্দ্রনাথ সমানে হুদাজ করে গেলেন। আর হুদা সাহেব কী করেছেন তিনিই জানেন। বাহারকে ফোন করে, বাহার সাহেবকে ফোন করে বললেন যে সুমনকে কিন্তু তুমি দেখে রাখবে, তোমাকে আমি দায়িত্ব দিলাম, আমি তোমাদের ওখানকার কাউকে চিনি না, চিনতে চাইও না। বাহার, তুমি আমার একটা ছেলের মতো, তোমাকে দায়িত্ব দিলাম, আমার বন্ধুর ছেলে, মনে রেখো, তাকে তুমি দেখে রেখো। এটাও একটা বাস্তবতা। কিন্তু আশ্চর্যভাবে বলতে বাধ্য হচ্ছি যে আমার জীবনের অভিজ্ঞতা, আমি আপনাদের মানে খোলাখুলি বলছি, আগেও বলেছি যে আমার বাবা এবং আমার জ্যাঠা, বাবার ওপরেই যে বাবার ভাই 1 বছরের বড়, তাকে আমি জ্যাঠা বলতাম, আর অন্যদের নাম ধরে, মানে মেজো জ্যাঠাবাবু, শেষ জ্যাঠাবাবু, বড় জ্যাঠাবাবু ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই দুজনকে ছাড়া, বিশ্বাস করুন এ বড় দুঃখের কথা যে মানে খুব, মানে আমার যৌবন অবধি, কোনো কিছু মনে করবেন না, আমি আমার বলতে ভালো লাগছে না কথাটা, আমি কোনো প্রাপ্তবয়স্ক হিন্দু বাঙালিকে দেখিনি কাছাকাছির মধ্যে যিনি মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণ করেন না। এ বড় অদ্ভুত, এ বড় অদ্ভুত।
আমি শুনেছি বাংলাদেশেও হিন্দুদের প্রতি কটাক্ষ করার লোক আছে, কিন্তু আমি ভুলব না, আমি সুমন চট্টোপাধ্যায় হিসেবে 1996 সালে মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য টাকা তুলতে গিয়েছিলাম। ওটা ঠিক শুধু গান গাইতে যাওয়া না, মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য একটা কনসার্ট ট্যুর, একটা সঙ্গীত সফর করতে গিয়েছিলাম মুক্তিযুদ্ধ জাদুঘরের আমন্ত্রণে, মানে তাদের যে ট্রাস্টি বোর্ড তাদের আমন্ত্রণে। এই আমার প্রথম বাংলাদেশ ভ্রমণ। 5টা অনুষ্ঠান করেছিলাম, আমি একটি পয়সাও নিইনি। এবং আমার মনে আছে প্রথম যেদিন ঢাকায় একটু বেরোলাম, সকালবেলা আমার ভাই জাকির, ডক্টর জাকিউর রহমান, তিনি আমাকে তার গাড়িতে করে নিয়ে গেলেন। সঙ্গে আমার সেক্রেটারি মণিশঙ্কর ছিলেন, আর রবি মুখার্জি নামে একজন ছিলেন। রাস্তায় দাঁড়িয়ে আছি, চারদিক থেকে লোক আসছেন সুমন সুমন করে। মানে আমি এইভাবে জনতা যে এরকম করতে পারে আমি জানতাম না। সুমন ফোন করে, মানে তারা তো দেখছি দাড়িওয়ালা, মাথায় টুপি, লুঙ্গি পরা সাধারণ বাঙালি মুসলমান। আমাদের এখানেও যাদের দেখি তারা আসছেন, সুমন বলেছে, জড়িয়ে ধরছেন। কি করছে আশ্চর্য! আমি কিন্তু সুমন চট্টোপাধ্যায়, ভারতের একজন সঙ্গীত শিল্পী। কিসের হিন্দু কিসের মুসলমান কিন্তু বুঝতে পারি। আর একটা ঘটনা বলি, এই জায়গা থেকে আজকের বিষয়ে আমি যাব। আমার যে অভিজ্ঞতা সেটা হবে, আপনারা হয়তো অনেকেই জানেন যে সাবিনা ইয়াসমিন আর আমি বিবাহ করেছিলাম। আমাদের বছর 7 হয়ে গেল, কোনো সম্পর্ক নেই। আশা করি তিনি ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন, আমিও ভালো আছি। আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। কিন্তু সে সালটা বোধ হয় 98-এর পরে হতে বাধ্য, 99 সাল। 98 সালে সাবিনার সঙ্গে আমার আলাপ হয় আমার দ্বিতীয় সঙ্গীত সফরে বাংলাদেশের। 96-তে 5টা অনুষ্ঠান, 98-তে 5টা অনুষ্ঠান আমি করেছিলাম। আমি কিন্তু আবার বলছি, আমি পয়সা নেব কোনো হতে পারে? আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য অনুষ্ঠান করছি, তহবিল তোলার জন্য, আর আমি পয়সা নেব না। বাংলাদেশের কেউ হলেও নিতেন না, আমিও নিই। এটা কোনো বিরাট একটা কৃতিত্ব না, এটা তো স্বাভাবিক। বাংলাদেশ তো আমারও দেশ রে বাবা, যদি আমি ঘটি। তা সেই সময় তার মধ্যে 99 সালের গোড়ার দিকে একটা অনুষ্ঠান শুরু করেছিলাম সাবিনা আর আমি। বাংলাদেশে গিয়ে সেটা শ্যুট করতাম, যে ওই একটা ট্যালেন্ট খুঁজে বের করার মতো, একটা ট্যালেন্টের মতো, মানে নবীন প্রতিভাধর বাংলাদেশের নাগরিকরা তারা গান গাইবেন। আর আমাদের একটা ছোট অর্কেস্ট্রা ছিল, সাবিনারই সব চেনা যন্ত্রশিল্পী, জাহিদ, তারপরে চন্দন দত্ত সবাই ছিলেন, এবং টুটুল ছিল গিটারে। লাঞ্ছনা করেন, আমি একটু কফি খাচ্ছি। তা ওইখানে সাবিনা ইয়াসমিন, সুমন চট্টোপাধ্যায়, এই দুজনের নাম টেলিভিশনে লেখা হতো বড় বড় করে, সাবিনা ইয়াসমিন, সুমন চট্টোপাধ্যায়। 99 সালে আমি একবার শুটিং উপলক্ষে গেছি। আমার মাসে একবার তো যেতেই হতো শ্যুট করার জন্য। একবারে গিয়ে 3 দিনে হয়তো অনেকগুলো এপিসোড আমরা শ্যুট করে ফেলতাম, যেরকম হয় আর কি, জানি তো। তো এবারে আমি গেছি, একটা কি যেন একটা সাবিনার একটু একটু ফটোকপি করার দরকার ছিল, বোধহয় কিছু টাইপ করার দরকার ছিল। তো ওইরকম একটি অফিস পাড়ায় গিয়ে একটা ওইরকম দোকানে আমরা দুজনে ঢুকেছি। আচ্ছা, মনে রাখবেন তার ঠিক বছরখানেক বড়জোর আগে আমাদের আলাপ হয়েছে, আমাদের বন্ধুত্ব হয়েছে, এবং আমরা দুজনে দুজনকে খুব পছন্দ করছি। বিয়ে টিয়ের কোনো রকম কথা তখন হয়নি। আমি সাবিনার জন্য গান তৈরি করছি, উনি গাইছেন, সে অনবদ্য অভিজ্ঞতা আমার জীবনের। তা ওই দোকানটা ঢুকেছি, দেখি যে এক ভদ্রলোক, তিনি মাথায় সুন্দর সাদা টুপি,
সুন্দর সাদা দাড়ি, এক প্রবীণ সুন্দর মানুষ, তিনি বসে বসে আপন মনে টাইপ করছেন। আমরা দুজন, সাবিনা তো এগুলো ফটোকপি করেছেন, আমি চুপচাপ একপাশে দাঁড়িয়ে আছি। হঠাৎ ভদ্রলোক সাবিনাকে দেখে উনি বললেন, সালাম আলাইকুম আপা। সাবিনা বললেন, ওয়ালাইকুম আসসালাম। তা উনি আমার দিকে তাকিয়ে বললেন, দাদা আপনাকেও চিনতে পেরেছি, নমস্কার। আমিও বললাম নমস্কার। আমাকে বললেন নমস্কার। আমি এখন কোনোদিন একজন হিন্দু বাঙালিকে দেখিনি যে একজন মুসলমানকে দেখে সালাম আলাইকুম বলবেন। উনি কিন্তু সাবিনাকে সালাম আলাইকুম বলছেন, আমাকে দেখে নমস্কার দাদা, একদম হাত দুটো তুলে। আমার চেয়ে বয়সে উনি বড়, তাই বলবো আমায় দাদা বলবেন না? না না, আপনি আমাদের দাদা। এরবারে আমাকে উনি, আর সাবিনা একটু এগিয়ে গেছেন যে আপা কি কি কাজ আছে আমায় বলেন। তা সাবিনা বলছেন, এবারে বলছেন উনি, তা ছেলে মেয়ে কটি? সেই প্রবীণ বিশ্বের সহনাগরিক ধরেই নিয়েছেন যে আমরা দুজন বিবাহিত। আপনি ভেবে দেখুন আপনারা বন্ধুরা, সাবিনা ইয়াসমিন, সুমন চট্টোপাধ্যায়, এবং ওকে দেখেই বোঝা যাচ্ছে একজন ধর্মপ্রাণ মুসলমান। এবং উনি বলছেন ছেলে মেয়ে কটি? আচ্ছা, আমার একটি মেয়ে ছিলেন, সাবিনার দুটি ছেলে মেয়ে। সাবিনা বললেন তিনটি। বাহ বাহ, তা কে কোথায় থাকেন? আচ্ছা, সাবিনার মেয়ে, বড় মেয়ে তখন বোধহয় অস্ট্রেলিয়াতে পড়তেন, আর ছেলে ঢাকায়। আর আমাদের কন্যা মানে মারিয়া আর আমার মেয়ে কলকাতায়। সাবিনা বললেন ছোট মেয়ে থাকে কলকাতায়, বড় মেয়ে অস্ট্রেলিয়া, আর ছেলে এখানে ঢাকায়। সাবিনারও তুলনা নেই, কোনো তুলনা নেই। ভদ্রলোক যে কি খুশি হলেন, বাবা বাবা কি সুন্দর, তিন ছেলে মেয়ে আপনাদের, চমৎকার, আপনারা সুখী হন। কাদের বলছেন? টেলিভিশনে যাকে দেখা যায়, সাবিনা ইয়াসমিন, সুমন চট্টোপাধ্যায়। এরপর বলছেন, আমায় বললেন দাদা কলকাতায় যাওয়া হয়নি, হ্যাঁ এবারে আসুন কলকাতায়, আসুন আমাদের বাড়িতে থাকবেন। তা এটা বাংলাদেশ, নিজের দেখা। পশ্চিমবঙ্গ এরকম। আপনাদের একটা এই গল্পটাও বলা দরকার, অনেক কথা বলা দরকার যেগুলো ঠিকঠাক বলা হয় না। তার নামটা আমি ভুলে গেছি। জাকির শুনছে? আদাব জাকির। ঠিক, জাকির বলছেন, আমার জীবন শুভ সন্ধ্যা, আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া কটা দিন একসাথে অনেক সময় কাটানো, কত স্মৃতি। জাকির তুমি ভাই শুনছো? তুমি শোনো। আহারে, তুমি তো কত কি জানো, কত কি জানো তুমি। এত এত জিনিস ভিড় করে আসে। সেই যে ধরুন একজনের নাম ধরুন তসকুদ্দিন সাহেব, তাকে ওই নামে চিনি, ধরুন, এটা তার নাম না, এটা আমি বলছি। তিনি এক সময় কলকাতায় যখন মুক্তিযুদ্ধ হচ্ছে, তিনি, আমি যতদূর শুনেছি, তিনি স্বাধীন বাংলা বেতারের হয়ে কাজ করতেন। এবারে তার সঙ্গে আমার আলাপ পরিচয় হচ্ছে অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়াতে আমি বঙ্গবন্ধু পরিষদের জন্য তহবিল তুলতে গেছি, সেইখানে তার সঙ্গে আমার দেখা হয়েছে। আমার সঙ্গে সাবিনাও গিয়েছিলেন, বাংলাদেশের জন্টিরা গিয়েছিলেন, চন্দন দত্ত, টুটুল, রিচার্ড কিশোর, আর ছিল ড্রামারটি কে যেন, এই দেখেছেন, এই ভুলে গেলাম, বুড়ো হয়ে গেছি তো বলবো। টুটুল লিড গিটার, রিচার্ড কিশোর, না টুলু, ও টুলু বেস গিটার বাজাবেন, লিটন
লিটন ডিকস্টা, উনি ড্রামস, খুব ভালো ড্রামস বাজাতেন, আর চন্দন দত্ত তবলা। এই টিম গেছে, আর আমি আর সাবিনা গেছি বাংলাদেশে। আমরা অনুষ্ঠান করব, কোনো পয়সা টয়সা নেওয়া নেই, বঙ্গবন্ধু পরিষদের জন্য টাকা তোলা। ওরা আমাকে নেমন্তন্ন করেছিলেন। আমি সাবিনার সঙ্গে কটা দিন আলাদা থাকবো বলে আমি ওদের বললাম, সাবিনা যদি, বলে তাহলে তো ভাবাই যায় না, তাই নাকি? হ্যাঁ, আমি জানতাম সাবিনা নিশ্চয়ই যাবেন। আমরা দুজনে একটু নিভৃতে সোজা কথায় সময় কাটাবো, এই সুযোগ আর কোথায় পাবো? আর ওদের পয়সা অন্তত অস্ট্রেলিয়াটা যেতে পারছি তো, টাকা দরকার নেই। এবারে ওই তসকুদ্দিন সাহেবের সঙ্গে দেখা, তো ওখানে হিন্দু মুসলমান, মনে রাখবেন তখন আমি সুমন চট্টোপাধ্যায়, নানান রকম কথা হচ্ছে। আমায় বললেন যে, ভাই সুমন, আপনাকে একটা কথা বলি, আমি তো কলকাতায় ছিলাম, আমাদের সঙ্গে যে ছেলে ছিলেন, তার নাম উনি আমায় করলেন না, আমি জানতেও চাইনি। তিনি একজন বাংলাদেশের মানুষ, তিনি বাঙালি মুসলমান একজন। তিনি ওই স্বাধীন বাংলা বেতারে কাজ করেন। এবারে একটা বাড়িতে ওরা থাকেন, আচ্ছা একাধিক বাড়িতে লোকে থাকতেন, আমি জানি না কীরকম ব্যাপারটা ছিল, কিন্তু একাধিক। এবারে তসকুদ্দিন সাহেব বলছেন, ওই বাড়ির মেয়ের সঙ্গে বুঝলেন আমাদের ছেলেটির একটু ভাব ভালোবাসা হলো। তো হলো, ভাব ভালোবাসা হলো, সকলের তো ভালোই লাগছে। কিন্তু একদিন তো যুদ্ধ তো শেষ হয়ে গেল, বাংলাদেশ যুদ্ধে জিতে গেল, বাংলাদেশ স্বাধীন হলো, এবার তো সব যে যার দেশে যাবে। ফলে বিরহ, ফলে বিচ্ছেদ। তা তসকুদ্দিন সাহেব আমার বললেন, আর কি বলবো আপনাকে, সে কি কান্না কাটি, বড় সকলেরই বুক ভেঙে যাচ্ছে। আমাদের ছেলেটাকে নিয়ে যেতে হবে, ওকে তো যেতেই হবে, আর মেয়ে তো পড়ে রইল এখানে। সে মেয়ের মাও কাঁদেন, ছেলের হয়ে কাঁদার ওই তসকুদ্দিন সাহেবের বন্ধুরা ছিলেন। কাট এখানে তসকুদ্দিন সাহেব বললেন, আমরা সব ফিরে এসেছি, ওই ছেলেটির সঙ্গে যোগাযোগ আর হয়ও না, যে যার জীবনে ঢুকে গেছে। একদিন রাস্তা দিয়ে যাচ্ছি সুমন, আমি একটা রিক্সা, হঠাৎ দেখি ও দাদা করে কে জানি ডাকছি। তা তাকেই দেখি দুজন মহিলা একটা রিক্সাতে, তারা বলছেন, দাঁড়ান দাদা নমস্কার দাদা শুনে বলছি, আমি তো দেখলাম তাহলে কি, ওমা দেখি সেই ভদ্রমহিলা যার মেয়ের সঙ্গে আমাদের ছেলেটার একটু সুন্দর মিষ্টি ভালোবাসার সম্পর্ক হয়েছিল। তা তসকুদ্দিন সাহেব গিয়ে তো বলে প্রণাম টনাম করে, ও মা দাদা আপনাকে কতদিন পর দেখছি, কি ভালো লাগছে ইত্যাদি হয়ে বললেন। তসকুদ্দিন সাহেব বললেন যে, তা বোনেরা আপনারা এখানে কি করছেন? দিদি ভাই বলে, দাদা কি করছি, সেটাই তো সবচেয়ে আনন্দের কাজটা করতে এসেছি। বলে কিরকম? বলে, আমাদের ছেলেকে আপনার মনে আছে তো, মানে সরি আমাদের মেয়েকে আপনার মনে আছে তো? মানে হ্যাঁ, বিচক্ষণ। বলে, কোথায় সে এসেছে? বলে, তাই নাকি? হ্যাঁ, দেখা হবে। আর আপনাদের সেই ছেলেটি? তো এবার তসকুদ্দিন অনেকদিন কেটে গেছে তো, আর দুম করে মনে পড়ছে না। ও বুঝতে পেরেছি, হ্যাঁ ওই ধরুন তার নাম এক্স, আমি তার নামটা বলছি না, ভুলেও গেছি, অনেক দিন আগে। তা এবারে সেই ভদ্রমহিলা বলছেন, দাদা আমাদের মেয়ে তো ওকে ছেড়ে পারবে না, ও থাকতে পারবে না, পারছে না, কান্না কাটি ওভাবে হয় না, মিলন অবশ্যম্ভাবী। আপনি কি বলেন? বলে যে, সে তো বটেই দিদিভাই, 100 বার, ঠিকই তো। বলে, আপনার সঙ্গে ছেলেরা ইদানিং যোগাযোগ নেই? হ্যাঁ না, ও তো ওর কাজে ব্যস্ত, আমি আমার কাজে ব্যস্ত, আমি দেখানি, হয়ে যাবে। বলে, হতেই হবে ইনশাল্লাহ। ভদ্রমহিলা বলছেন, হতেই হবে ইনশাল্লাহ। ওদের বিয়ে দিতে এসছি। আমায় তসকুদ্দিন সাহেব বলছেন, সুমন শুনুন, এটা ভেবে দেখুন, আপনি তো খুব ক্রিটিক্যাল হিন্দুদের ব্যাপারে, খুব ক্রিটিক্যাল, আপনাদের দেশের হিন্দুদের ব্যাপারে আপনি খুব ক্রিটিক্যাল। এবার আমি তো একটা মুসলমান, বাঙালি মুসলমান, কেমন আমার কাছে শুনুন। ওই ভদ্রমহিলা একজন হিন্দু, সঙ্গে ওরা হিন্দু বোনকে নিয়ে এসছেন, ওরা বাংলাদেশে এসছেন ওদের মেয়ের বিয়ে দিতে এক মুসলমান ছেলের সঙ্গে। ওর মেয়ের হিন্দু, ওরা দৃশ্যমতো বাড়িতে পুজো আচ্ছাও করতো, আমি দেখেছি।
এবারে আমার তো বুক ধরফর করছে, এবার মানে উনি বলছেন আমায়, বুঝলেন সুমন, আমি তো বুক ধরফর করছি, মানে কীভাবে, মানে কীভাবে, ও বুঝেছি, এক গাল হেসে বললেন, কি যায় আসে ধর্মে, কি যায় আসে, কিছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। আমার মেয়ে মুসলমান হবে, আমাদের মেয়ে মুসলমান হচ্ছে, এই কনভার্ট করবে, তারপর বিয়ে দেবো এখানে। আমায় তসিকুদ্দিন সাহেব, উনি আমার চেয়ে অনেক বড় বয়সে, আমার কাঁধটা ধরে ঝাঁকিয়ে বললেন, ও সুমন দাদা, ও সুমন দাদা, কি বুঝলেন? এবার উনি একটা কথা বললেন আমায়, খুব ইন্টারেস্টিং। আমি জানি আপনার যন্ত্রণার জায়গাটা, আপনার বেদনার জায়গাটা কোথায়। আপনি ছোটবেলার থেকে যে সমাজটা দেখতে চেয়েছেন সেটা দেখতে পাননি। আপনার কষ্ট, আপনার অভিমান, আপনার যন্ত্রণা, আপনি সেরকমই ছেলে, তাই আপনার কষ্ট হচ্ছে। এই কষ্ট আমাদেরও আছে কিছুটা, হয়তো অতটা নেই, কিন্তু আছে। এবার একটা কথা বলবেন, এখানে আপনি চলুন, আপনাকে নিয়ে ঘুরি, কজন মুসলমান আছেন? ধরা যাক ওই ভদ্রমহিলা যদি মুসলমান হতেন আর ছেলেটি যদি হিন্দু হতেন, তখন কি ওই মুসলমান বাবা মা তার মেয়েকে বলতেন, তুই হিন্দু হ, চল আমরা তোকে হিন্দু মতে বিয়ে দেব? কজন আছেন? আমি না আপনার সঙ্গে খুব খোলাখুলি কথা বলছি। আমার এই কথাটা খুব মনে লেগেছিল। এর অনেক দিন পর বাংলাদেশের এক ভদ্রলোকের সঙ্গে আমি দেখা করতে গিয়েছিলাম একটা ব্যাপারে। তিনি একজন বাংলাদেশের খুব চমৎকার বোধহয় আর্কিটেক্ট বা কিছু, একজন বাঙালি মুসলমান ভদ্রলোক। তার বোধহয় ভাইঝি বা কেউ আমার সঙ্গে খুব দেখা করতে আগ্রহী, তিনি মুসলমান। তা বসে আছি তার অফিস ঘরে, উনি বলেছেন, আমার ওই ভাইঝি কিন্তু আসবে, ও আপনাকে ভীষণ সম্মান করে, ভীষণ ভালোবাসে। অনেকদিন আগের কথা বলছি, একটু ওকে এন্টারটেন। নিশ্চয়ই নিশ্চয়ই। একটি মেয়ে এলেন, ভারী মিষ্টি, কৈশোর থেকে উত্তীর্ণ হয়ে যৌবনে পদার্পণ করেছেন সেই মেয়েটি। এসে আমায় প্রণাম করলেন, আমি তো তাকে আশীর্বাদ করলাম উঠে দাঁড়িয়ে। তিনি একদম রীতিমতো প্রণাম করলেন, কদম বুঝি না, প্রণাম করলেন। আমি আশীর্বাদ করলাম। ভদ্রলোক বললেন, বাবা, মেয়ে তো কম না। এলো তবে ভদ্রলোক ভারী ইন্টারেস্টিং, বলে, হ্যাঁ রে মাগো। তা মেয়েটি বললেন, জি। এত সুন্দরভাবে গুছিয়ে প্রণাম করতে শিখলি কোথায় রে? তা আমরা চোখে পানি এসে গেছি, চোখে না পানি এসে গেছে। মেয়েটি খুব লজ্জা পেয়ে, ওফ ছাড়ুন না আপনি। তা বললেন, মাগো তুই আয় এবার একটু তোর চাচার সঙ্গে কটা কথা বলি। আমরা শোনেন সুমনদা, এমনকি ওর সঙ্গে একটি হিন্দু ছেলের প্রেম, তাদের বাড়িতে যায়। আমি শুনছি ওর চোখটা পাশটা একটু জল চিকমিক করছে, মানে কি ভালো যে বাসে দুজনকে, বুঝলেন? কেন আপনাদের এখানে দুই ধর্মের মধ্যে বিয়ে বললেন? না না। কি হবে? হয় ছেলেটিকে মুসলমান হতে হবে, আর নয়তো আমি আর বলতে চাই না সুমনদা, আমি বলতে চাই না। এই যে জায়গাটা, এই যে গভীর মস্ত বড় জায়গা। যতই কাজী নজরুল ইসলাম লিখুন, আর যতই কাজী সব্যসাচী, আমার প্রথম যৌবনে শোনা কাজী সব্যসাচীর সেই আবৃত্তি, আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান যে বলছেন, তার যে প্রত্যয়, তার কণ্ঠ, তার মনের যে প্রেম, তার যে স্বাভাবিকতা, আমার মার নাম ছিল
আমার আমার মায়ের নাম ছিল উমা ভট্টাচার্য, আসলে বন্দ্যোপাধ্যায় ওটা পদবী। আমার মার কাছে শোনা, এটা ভালো করে আপনারা শুনুন প্লিজ। ব্রিটিশ আমলে এক বাঙালি মুসলমান পরিবারের খুব পছন্দ হয় আমার মাকে। মা গান গাইতেন, রেডিওতে গান গাইতেন, আর মাকে দেখতে, এই যে আমার মা এবং আমার আম্মা আর আব্বা, আমার মা আর বাবা এই যে পেছনে, আর এইখানে আমার আর এক বাবা পিট সিগার। আমার মা বিয়ের পর পরিমল গোস্বামীর তোলা ছবি, যাই না হৈমন্তী পরিমল গোস্বামীর নাতনি, দেখছেন কিনা অনুষ্ঠানটা, আমাদের সৃজনের মা। তা তো চাই মানে এত, হ্যাঁ, তা মাকে পছন্দ হয় সেই পরিবারটির। এবারে তখন আমার বাবা আসেননি মায়ের জীবনে। আচ্ছা, আমার মা গান গাইতেন। আমার সেজো মামা, নিজের সেজো মামা ছিলেন কমলালয়া স্টোরসের, কলকাতার কমলালয়া স্টোরসের প্রথম ভারতীয় ম্যানেজার। তখন উপমহাদেশে দুটি মহাবিপণী ছিল, মানে ডিপার্টমেন্ট স্টোর যাকে বলে, দুটি। একটা হলো ওয়াচেল মোল্লা ধর্মতলায় কলকাতায়, আর একটা কমলালয়া স্টোর্স ধর্মতলা স্ট্রিটে, এখন যেটা কোথায় লেনিন সরণি। আমার সেজো মামা ছিলেন প্রথম ভারতীয় জেনারেল ম্যানেজার ওই কমলালয়া স্টোর্সে, এবং তার বেশিরভাগ বন্ধু বান্ধব কিন্তু মুসলমান। আচ্ছা, সে সময় যিনি কিছুদিন মুসলিম লীগের চিফ মিনিস্টার ছিলেন সোহরাওয়ার্দী, শহীদ সোহরাওয়ার্দী, এবং তার ভাই বা দাদা, আমি ঠিক জানি না, শাহেদ, এরা সব আমার সেজো মামার বন্ধু, আমার বাবারও বন্ধু। আচ্ছা, এবারে খুব ইন্টারেস্টিং, ওই বাঙালি মুসলিম পরিবারটি এই ভট্টাচার্য বামুনের মেয়েকে পছন্দ করে পুত্রবধূ হিসেবে। এবারে আমি মা আমাকে গল্পটা করেছেন। আচ্ছা, এবার মাকে আমি বললাম যে কেমন ছিলেন, বলে খুব হ্যান্ডসাম রে। এখন তোমার ভালো লাগতো? বলে নিশ্চয়ই। বিয়েটা মানে হতো? বলে অফকোর্স। উনি কি করতেন? উনি ব্যারিস্টার ছিলেন। যে তোমায় গান গাইতে দিত ওরা? বলে কেন দেবে না, এই কি আশ্চর্য। আরে বলে এই ছেলে, আরে তখন কলকাতার সব ইন্টেলেকচুয়াল সব কিছুই তো মুসলমান রে, হিন্দু কজন? কলকাতার প্রধান প্রধান জায়গায় কিন্তু মুসলমানরাই ছিলেন। যত বড় বড় পত্রিকা, বড় বড় পাবলিশিং হাউস, গান বাজনা, কোনো হিন্দু মুসলমানের তফাৎ ছিল না, অনেক মুসলমান ছিলেন। বেশ, তারপরে মানে কথাটা হচ্ছে যে তোমার সঙ্গে মানে তুমি বলে কি বলতে চাইছিস? তোমরা বেড়াতে বেরিয়েছো দুজনে? তখন মা মুচকি হেসে বুড়ো বয়সে বলছেন, আমার বাবা তখন চলে গেছেন। বললেন হ্যাঁ, একবার গিয়েছিলাম, কিন্তু সঙ্গে দুজন। কিরকম? বলে আমাদের বাড়ির থেকে একজন মানে অভিভাবক পেছন পেছনে আসছেন, আর ওনার বাড়ির থেকে একজন পেছন পেছনে আসছেন, ওনার বোন আর আমার এক সম্পর্কে দাদু, ইয়াং দাদু, এই দুজনে পেছন পেছন আসছে, প্রায় দুজনের প্রেম হয়ে যায়। আর এই তরুণ ব্যারিস্টার আর এই তরুণী ভট্টাচার্য কন্যা চলেছেন। কোথায় বসলে? বলে ইডেন গার্ডেন্সে। তারপর? বলে তারপর তোর বাবার সঙ্গে বসেছি, পরে পুলিশ আসে, বুঝলি, তখন পুলিশ আসতো, তোদের আমলে আসে না? আসে না মানে প্রেম করার উপায় আছে। তার কি হলো? তোমরা চুমু টুমু এসব কথা না, বলো না চুমু খেয়েছি দাঁত। কিরম ছিলেন ভদ্রলোক? বলে অসম্ভব হ্যান্ডসাম এবং ভদ্র। আমি বললো ইউ ডোন্ট নো হাউ ডিসেন্ট দ্য মুসলিমস ওয়্যার। যে তারপর কি হলো? মানে তারপর শোন, কি আমি না প্রায় প্রেমেই পড়ে গেলাম তার। তারপর আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি আমায় গান গাইতে দেবেন? সে কি, গানই তো আপনার সব। বলে আমারও। আহারে, আমার ভদ্রলোক আমার ফসকা বাবা আর কি। এবারে তো মাঝখান থেকে হেমন্তবাবু আমার বড় মামার বাড়িতে, মা বড় হচ্ছেন, ওখানে বড় মামার বন্ধু ছিলেন একজন বন্ধু শচীন দেব বর্মন, একজন হিমাংশু দত্ত, একজন হচ্ছেন অজয় ভট্টাচার্য, আর একজন তরুণ বন্ধুর নাম হেমন্ত মুখোপাধ্যায়, তার সঙ্গে সুধীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এই ভদ্রলোক ঢুকলেন, ব্যাস, ইনিও গান করেন, হয়ে গেল। ইনিও গান করেন,
হয়ে গেল। সেই সেই বাঙালি মুসলমান ব্যারিস্টার ভদ্রলোক, তিনি তার গান করেন না, তিনি ব্যারিস্টার হিসেবে খুব নাম করা, যথেষ্ট পসার। তাদের একটা বাড়ির ঘোড়ার গাড়ি ছিল, সেই ঘোড়া গাড়ি করে ওরা বেড়াতে গেছেন, কিন্তু সঙ্গে অভিভাবক দুজন, একজন বর পক্ষের একজন কনে পক্ষের, মানে প্রেমিক পক্ষের প্রেমিকা পক্ষের। তারপর বিয়েটা হলো না। তোমার খারাপ লাগেনি? লেগেছিল। এখন মনে পড়ে, হ্যাঁ, ডু ইউ মিস হিম? I will yes sometimes. তোমার ওর কি মনে পড়ে? ওর তাকানোটা কি নম্র, মানে তখন না ড্যাব ড্যাব, তুই যেমন তোর বান্ধবীদের দিকে ড্যাব ড্যাব করে তাকাস, ওভাবে ড্যাব ড্যাব করে তাকাতো না। এখন কিভাবে তাকাতো গো? একটা চড় মারল ভদ্রভাবে। তাকাতেন কি উনি আদৌ? বলে তাকাতেন না মানে? তোমরা দুজনে দুজনে এই খবরদার, এইরকম। তাই একদিন মাকে বললাম, আচ্ছা মা, একটু মনে করো না, আচ্ছা যখন যদি তোমরা বিয়ে করতে তাহলে কি সিভিল ম্যারেজ হতো? বললাম না। তাহলে আমি মুসলমান হতাম। আমার মা আমায় বলছেন, তুমি মুসলমান হয়ে যেতে? আমি তো কোনো হিন্দু না, তোর মামারা, তোর তোর দাদামশাই, আমরা তো সেভাবে কেউ হিন্দু ধর্ম পালন করিনি রে, আমরা নামে হিন্দু। এই যেমন তুই, তোর বাবা, আমি, আমাদের তো কোনো ধর্ম সেরকম পালন করিনি। ধর্মের বিরুদ্ধেও না, আমার ধর্মের মধ্যেও নেই। এই যে তুই, তোর বড় ভাই, তোর দাদা যে বড় হলি, তোদের জীবনে তো কোনো ধর্ম নেই না। ঠিক, কেন তুমি মুসলমান হতে, এই শোনো, তুমি বোরখা পড়তে বলে নিশ্চয়ই। কেন কীরকম? মানে কি সুন্দর সুন্দর বোরখা আছে জানিস না, এই এখানকার এই মূর্খগুলো তাদের বউকে কালো 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 রঙের মোটা সালা তের পলের মতন বোরখা পরায়। ওরম কি ইসলামের সব বলা নেই? কে বলেছে সব কালো পড়তে হবে? সুন্দর পাতলা গোলাপি, পাতলা হালকা হলুদ রঙের বোরখা ছিল, সেগুলো পড়তাম। তা এই ছিল তখন অ্যাটিটিউড। সেই দেশটা ভাগ হলো, হয়ে অনেক কিছু গোলমাল হয়ে গেল। এত কিছুর পর যেটা মোদ্দা দাঁড়ালো, আমি তো ভারতের নাগরিক, যে সংখ্যা গুরুরা বড্ড বেশি সংখ্যায় সংখ্যালঘু বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী। এমন হয়েছে জানেন, সাবিনাকে মার সঙ্গে আলাপ করাতে নিয়ে আসছে এই বাড়িতে। সাবিনা এসছেন কলকাতায়, বাড়িতে ঢুকছি, বাড়ির দরজার সামনে তিনজন এই পাড়ার বুড়ো দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসলমানদের নামে গালাগাল করছে। আলটা আমি ভাবতেও পারি না, বুঝলেন। সাবিনা ফাট করে আমার হাতটা ধরে বলছেন, শান্ত প্লিজ। আমার ঠিক মনে হচ্ছে কি আমাকে জুতো মারছে। ওই প্রথম আমাদের বাড়িতে আমি সাবিনাকে নিয়ে আসছি এই বাড়িটাতে মার সঙ্গে আলাপ করাতে, বাবা গত হয়েছেন, বিয়েটির কারণে না, এত বড় একজন শিল্পী, আর আমার মা গানের লোক, এই আলাপ করাতে নিয়ে আসছি। দরজায় ঢুকছি, তিনটে স্থানীয় হিন্দু বুড়ো, তারা গালাগাল করছে মুসলমানদের নামে এবং সুন্দর সুন্দর কথা ব্যবহার করছেন। আমি সাবিনা বললাম, সাবিনা তুমি ওই দরজায় যাও, দরজায় যাও, আমি আসছি। সাবিনাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে আমি বাইরে বেরোলাম, বলে ওকে ধরলাম। এরপরে একদিন দেখাবো ইফজাল, প্লিজ, বাবা মার ছবি কাছ থেকে পরে একদিন দেখাবো নিশ্চয়ই, আসুন না, কথাটা স্রোত আটকে যাবে। আমি তাদের বললাম, এটা আপনারা কি করছেন, আপনাদের দেশ কোথায়? বলে আমাদের দেশ পূর্ববঙ্গ। কেন আপনাদের চিনি, আপনাদের আমি দাদা বলি, আপনার পাড়ায়, আপনার পাড়ার সিনিয়র, আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম মুসলিম বিদ্বেষী কথা বলছেন, এগুলো কি? হ্যাঁ, আচ্ছা, আর আপনারা পূর্ববঙ্গকে এখানে কি করছেন? বেরোন, যান, ফিরে যান, বাংলাদেশ চলে যান, যান, এখানে কি করছেন? আমার দেশে এসে সব মুসলিম বিদ্বেষী কথা বলছেন, যান ওখানে, নিজের দেশে ফিরে যান। কেমন লাগে বলুন তো? ঠিক তেমনি তার পাশে, আমি তার নাম বলবো না,
কেননা তিনি হয়তো ভীষণ আবেগ তাড়িত হবেন। একজন ধরা যাক তার নাম নন্দগোপাল বাবু। নন্দগোপাল বাবুর সঙ্গে আমার পরিচয় হয় গানের মাধ্যমে। তিনি একটা গানের অনুষ্ঠান শুনেছিলেন টেলিভিশনে, আমি সেটা কন্ডাক্ট করতাম, সেই শুনে তিনি টেলিফোন করেছিলেন। সেই সময় আমার বিরুদ্ধে পত্রপত্রিকাগুলো ভীষণ লেগেছিল, বুঝলেন, মানে মিডিয়া। তা উনি বললেন, দেখো তোমার সম্পর্কে কে কী বলে না বলে, আমি আই কেয়ার এ ফিগ, আমার এখনো মনে আছে। ইউ আর ইউনিক, ইউ আর দ্য বেস্ট, ওই জন্য তোমায় ফোন করলাম, আমিও গান পাগলা তোমারই মতো, এইসব কথা হচ্ছে। এরপর একদিন আমি আমার নামটি পাল্টালাম। 2000 সালে আমার নামটি আমি পাল্টালাম কবির সুমন, অ্যাফিডেভিট করে রাষ্ট্রীয় অনুজ্ঞায়। এবং অ্যাফিডেভিট করলে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেশন অ্যাফিডেভিট দুটো পত্রিকায় কিন্তু বিজ্ঞপ্তি দিতে হয় যে আজ থেকে আমি দিলাম আনন্দবাজার পত্রিকার টেলিগ্রাফ, আনন্দবাজার নাকি স্টেটসম্যানে দিয়েছিলাম, আনন্দবাজারে তো দিয়েছিলাম আমি, দুটো বড় পত্রিকায় দিতে হবে। তাতে লিখেছিল যে আমি সুমন চট্টোপাধ্যায় এত নম্বর, এই ম্যাজিস্ট্রেটের এত নম্বর অ্যাফিডেভিট বলে আজ থেকে কবির সুমন নামে পরিচিত হব। সুমন চট্টোপাধ্যায় নাম আমি ত্যাগ করলাম, বর্জন করলাম, আজ থেকে আমি কবির সুমন। এটা বিজ্ঞপ্তি দিতে হয়, আমি দিয়েছিলাম 2000 সালে। পরের দিন সকাল 9টায়, তখন আমাদের একটা ল্যান্ডলাইন ফোন ছিল, ফোন বেজে উঠল সকালে। আমি ফোনটা ধরতেই সেই পরিচিত কণ্ঠটি এলো, সালাম আলাইকুম কবির সুমন। ওয়ালাইকুম আসসালাম, নন্দগোপাল বাবু। এই প্রথম আমাকে কেউ সালাম জানালেন। তিনি একজন হিন্দু ভদ্রলোক কিন্তু। এবারে শুনুন, এর কিছু বছর পর আমি জানতে পারি তিনি তৎকালীন পূর্ববঙ্গের মানুষ ছিলেন। যখন দেশ ভাগ হলো, তাড়া খেয়ে মোর্শেদ সাহেব শুনছেন দুবাই থেকে আমার সালাম নেবেন। ওর বাবা দুই ছেলেকে আর স্ত্রীকে নিয়ে ট্রেনে করে চলে আসছেন এই পারে। মাঝপথে দাঙ্গাবাজ মুসলমান, মনে রাখবেন, মুসলমান না, দাঙ্গাবাজ হিন্দু, দাঙ্গাবাজ মুসলমান। শুধু হিন্দু কথাটা বলা যাবে না, শুধু মুসলমান বলা যাবে না। দাঙ্গাবাজ মুসলমানরা নন্দগোপালের সামনে এবং তার মা এবং তার ছোট ভাইয়ের সামনে ওর বাবাকে খুন করে ফেলে দেন। আজও তাকে নার্ভের ওষুধ খেতে হয়। দীর্ঘদিন তিনি ট্রিটমেন্টে ছিলেন। তার চোখের সামনে এই ঘটনাটা ঘটেছিল। তিনি কিন্তু সাম্প্রদায়িক হননি, তিনি কিন্তু মুসলিম বিদ্বেষী হননি। তিনিই প্রথম টেলিফোন করে আমায় বলেছিলেন, সালাম আলাইকুম কবির সুমন, ভালো আছো তো? অর্থাৎ এই তো রয়েছে কবি শামসুর রহমান একটা বাংলাদেশের পত্রিকায় একটা লেখা লিখেছিলেন। তাতে ছিল তিনি যখন স্কুলে ভর্তি হলেন, তিনি তো শামসুর রহমান, তখন হয়তো হিন্দু পড়ুয়াদের সংখ্যা ওই ক্লাসে একটু বেশি ছিল। এক নামে হিন্দু ছেলে ওকে বেদম প্রহার করলো, নতুন ছেলের মার খাওয়া, খুব মার খেলেন, ছোট্ট ছেলে তখন উনি। এবার ক্লাস টিচার যিনি, ধরা যাক তার নাম মণিবাবু, তিনি এসে কাঁদছেন, বলে, এই শামসুর রহমান, এই তুই এই ছেলে তুই কাঁদছিস কেন রে? তখন উনি বল, ও বলতে চাইছে না, এই বল কেন কাঁদছিস, কি হয়েছে তোর? বলে, আমায় মেরেছে। কে? ও। মণিবাবু কিন্তু হিন্দু, যে ছেলেটি মেরেছে সেও হিন্দু। শামসুর রহমান লিখছেন
আমার সামনে সেই ছেলেটাকে ধরে যা মার দিলেন আমাদের সেই শিক্ষক, বলে ওইটা আমাকে সাম্প্রদায়িক হতে দেয়নি। ওই ঘটনাটা আমাকে সাম্প্রদায়িক হতে দেয়নি। আমার এখনো মনে আছে, এই লেখাটা পড়েছিলাম। আমি জানি না আমার দেশ, আমাকে যদি পালাতে হতো বা কোনদিন পালাতে হয় আমার কেমন লাগবে, কিন্তু পালাতে হয়নি, তাও তো খারাপ লাগে। যে মঙ্গল মিয়া আমার বাবাকে বাঁচানোর জন্য, বাবা যখন আকাশবাণী ঢাকায় ছিলেন, অল ইন্ডিয়া রেডিও ঢাকার ওপেন করতে বাবা গিয়েছিলেন, রেডিও স্টেশন পার্টিশনের আগে। পার্টিশন যখন হতে চলেছে তখন তাদের বলা হয় আপনারা যারা কলকাতার স্টাফ কলকাতায় ফিরে যান, বাবা চলে আসবেন। মাকে পাঠিয়ে দিয়েছেন, আমি তখন জন্মাইনি, দাদা জন্মেছে, মা দাদাকে নিয়ে কলকাতা। মঙ্গল মিয়া ছিলেন বাবার তথাকথিত চাপরাশি, নামটা খেয়াল করুন, মঙ্গল মিয়া, একজন মুসলমান, কিন্তু বাঙালি মুসলমান। তিনি বাবাকে বলেন স্যার আমি আপনাকে একা ছাড়বো না। বলে মানে? আমি আপনার সঙ্গে যাব। এবারে সবাই বলছে এই মঙ্গল কি ব্যাপার কি, না না আমরা তো সব মিস্টার চ্যাটার্জিকে পৌঁছে দিয়ে আসবো স্টিমার ঘাটে। বলে ওসব জানি না, আমি কলকাতা পর্যন্ত স্যারের সঙ্গে যাব। তো বাবা বললেন, আমিও বললাম মঙ্গল শোনো, কেন তো? স্যার আমি কাউরে বিশ্বাস করি না, আমি কাউরে বিশ্বাস করি না, আপনার যদি কিছু হয় আমি ওটা নিতে পারবো না স্যার, আমি পারব না, আমি আপনার সঙ্গে যাবো, আপনার লগে আমি যাবো। বাবা বললেন কিছুই হলো না, মঙ্গল আমার সঙ্গে পুরো কলকাতাতে, বলতেই তো আমার কান্না পাচ্ছে মশাই, বলতেই তো কান্না পাচ্ছি। বলে মঙ্গল আমায় কলকাতায় পৌঁছে দিয়ে গেল রে টুটুল। এই আমার দেশ, এই দেশটাকে নিয়ে খেলা। আর আমরা ফুটবল হয়ে গেছি, যে যখন মারছে যাচ্ছি। এহেন দেশে আজ নিট পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, আজ না কাল বেরিয়েছে। আসলে আজকের অনুষ্ঠানটা করার মূলে এক ব্যক্তির চলে যাওয়া, মৃত্যু, এক শিক্ষাব্রতী, আমার বন্ধু সুবিদ আবদুল্লাহ, সাংবাদিক সুবিদ আবদুল্লাহর ভাষায় শিক্ষা সৈনিক ডক্টর আব্দুল মুজিদ। তিনি ছিলেন মৌলানা আজাদ একাডেমির প্রধান, সেইখানেই তার সঙ্গে আমার আলাপ হয়েছিল। তিনি চলে গেলেন কদিন আগে, অকালেই গেলেন, এতদিন যাবার কথা না, চলে গেলেন। তখনই আমার মনে হয়েছিল আমি আপনাদের সামনে একবার আসবো কতগুলো কথা বলতে। ডাক্তারি পড়ার যে ভর্তি পরীক্ষা, সেটা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েট বা নিট পরীক্ষা, এটাকে নিট বলা হয় সংক্ষেপে, নিট পরীক্ষা। এই পরীক্ষায় এবছর আল আমিন মিশনের ছাত্রছাত্রীরা ঐতিহাসিক ফল করলেন। আল আমিন মিশন, আল আমিনের 500-রও বেশি ছাত্রছাত্রী নিট পরীক্ষা দিয়ে ডাক্তারি পড়ার যোগ্যতা অর্জন করেছেন। আল আমিন মিশন, এর কাণ্ডারি নুরুল ইসলাম সাহেব, তিনি হলেন এর কাণ্ডারি। কেমন? আচ্ছা, কতগুলো কথা আপনাদের এই ফাঁকে বলে দিই। এইগুলো কিন্তু আমি কিছুই জানতাম না, এগুলো আমায় শিখিয়েছেন, আমায় দেখিয়েছেন সুবিদ আবদুল্লাহ। সুবিদ আবদুল্লাহ, এক ওদিকে আবদুল্লাহ আল ফারুক আমার বন্ধু, তিনি দেখছেন। ফারুক তুই অনুষ্ঠানটা একটু দেখ, একটু শোন, তোর দেখা দরকার, তোর ভাল লাগবে। সুবিদ আবদুল্লাহ সঙ্গে আমার পরিচয় হয় 2003 সালে। আমি তখন কবির সমান হয়ে গেছি এবং তারা চ্যানেলের লাইভ 10টায় নামে একটা লাইভ আলোচনা অনুষ্ঠানের আমি তখন সঞ্চালক। তো সেই সময় সুবিদের সঙ্গে আমার পরিচয় হয়। সুবিদ আমাকে নিয়ে যান একে একে বিভিন্ন স্কুলে, তিনি নিয়ে যান আমায় আমাদের এই সোনারপুরে, এখান থেকে বেশি দূর না, মুন্সি আবুল কাশেম সাহেবের
শিক্ষা প্রতিষ্ঠান যেটা তিনি গড়ে তুলেছিলেন, শিশু বিকাশ একাডেমি। একদম গ্রামে, গণ্ড গ্রামে একটা মাদ্রাসা দিয়ে শুরু, সেখান থেকে ক্রমে হাই মাদ্রাসা, তারপর হাই স্কুল, তারপর কলেজ, এখন বিএড পড়ানো হচ্ছে। এই স্কুলের যিনি প্রথম হায়ার সেকেন্ডারিতে পাশ করলেন, ভালো রেজাল্ট করলেন, ফার্স্ট ডিভিশন পেলেন, তার বাবা বাজারে মুরগি কাটেন, প্রথম জেনারেশন স্কুলে পড়লেন। শিশু বিকাশ একাডেমি, নামটা মনে রাখবেন, মুন্সি আবুল কাসেম, এক আশ্চর্য শিক্ষাপ্রতি। তেমনি আমায় সুবিধে নিয়ে গিয়েছিলেন মৌলানা আজাদ একাডেমি। শিশু বিকাশ একাডেমি এই আমাদের গড়িয়া থেকে আপনার দক্ষিণে যেতে হবে, সোনারপুরে পড়বে, কেমন, চাকবেড়িয়া নামে একটা জায়গা আছে সেখানে। আচ্ছা, এরপর আমায় উনি নিয়ে যান মৌলানা আজাদ একাডেমি। মৌলানা আজাদ একাডেমি হলো, আপনাদের বলছি, এটা হলো হাল্লেয়ান নামে একটা হাওড়ার একটা জায়গা, কেমন, সেইখানে উনি আমাকে নিয়ে যান। এবং হ্যাঁ, হাওড়ার হাল্লেয়ান, ওটা হলো বাগনান থানা, সেখানে মৌলানা আজাদ একাডেমি। আর নিয়ে যান আমাকে উনি আল আমিন মিশন, সেটা হচ্ছে হাওড়ারই উদয়নারায়ণপুর থানায় উনি আমায় নিয়ে যান। বুঝতে পেরেছেন, সে হলো নুরুল ইসলাম সাহেবের হ্যাঁ, আপনি যে বলছেন এক বাঙালি নিট পরীক্ষায় প্রথম হয়েছেন, কিন্তু সবাই বলছে মুসলিম প্রথম হয়েছে, কেউ কাউকে বলতে শুনিনি বাঙালি প্রথম হয়েছে। একটু অপেক্ষা করুন, ধীরে বন্ধু, ধীরে ধীরে ধীরে, অনুগ্রহ করে একটু শুনুন, অনুগ্রহ করে প্লিজ। এত উতলা হবেন না, এত উতলা হবেন না। আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে আমি যে স্কুলে পড়েছি, আমরা সাধারণ বাংলা স্কুলে পড়েছি, একজনও মুসলিম সহপাঠী ছিলেন না। তারপর আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সেখানে আমাদের আর্টস কলেজে আমার ইংরেজি বিভাগ আমি ছিলাম, একজনও মুসলমান সহপাঠী বা পাঠিনী ছিলেন না। পুরো ইউনিভার্সিটিতে একজন দুজন বোধহয় ছিলেন, বা তিনজন, খুব বেশি না। পশ্চিমবঙ্গে মুসলমানদের একটা বড় অংশ গ্রামে থাকেন, জেলায় থাকেন। তারা কি শিক্ষার সুযোগ পেয়েছেন? কতটা পেয়েছেন? অনুগ্রহ করে এই কথাগুলো ভাবার জায়গা আছে। বিভিন্ন তদন্তে, বিভিন্ন জনমত সমীক্ষায় আমরা কি দেখতে পেয়েছি, যে বাধ্য হচ্ছেন অনেক সময় ভারতের বিভিন্ন জায়গায় মুসলমান সহ নাগরিকরা তাদের বাচ্চাদের মাদ্রাসায় পাঠাতে, এমনি স্কুলে নিচ্ছে না তাদের। এটা ইউপিএ আমলে একটা খুব বড় একটা তদন্ত, একটা সমীক্ষা হয়েছিল, তাতে বলছেন আমরা স্কুলে দিতে চাই, নিচ্ছে না, তারা মুসলমান বলে। এখন বন্ধুরা, এই যে এক একটা, ধরুন একটা আল আমিন মিশন, তারা বেছে বেছে ছাত্রছাত্রী তৈরি করছেন। আমি যখন এমপি ছিলাম, এই অঞ্চল তো আমি এমপি ছিলাম, যাদবপুর লোকসভা কেন্দ্র, আমার এই লোকসভা কেন্দ্রে আরে হাসপাতালটা কি যেন দেখেছো, এই উফ, হ্যাঁ, সাচার, ঠিক, ইরফান আমার বন্ধু, দোস্ত, ঠিক, সাচার কমিশনের রিপোর্ট, ইউপিএ আমলে সাচার কমিশনের যে রিপোর্ট, কংগ্রেস আমলে সাচার কমিশনের রিপোর্টটা অনুগ্রহ করে আপনারা পড়বেন। বাবুল, আপনাকে পড়তে হবে এটা, অনুগ্রহ করে, শুধু ফেসবুকে কমেন্ট করলে চলবে না, অনুগ্রহ করে সাচার কমিশনের রিপোর্টটা পড়ুন।
একবার দেখবেন সেখানে কি বলছেন মানুষ, তারা কি বলছেন। বাঙ্গুর হাসপাতাল, ঠিক দোস্ত, দোস্ত আমি বুড়ো হয়ে গেছি দোস্ত, তুই বাঙ্গুর হাসপাতালের নাম মনে পড়ছিল না। আমার বন্ধু ইরফান, উনি আমাদের এখানকার ছেলে, বাংলাদেশে কাজ করেন, তা এখন উনি বাংলাদেশেরই ছেলে, ভাগ্যিস, ইস আমি যদি হতাম রে। তা বাঙ্গুর হাসপাতালে আমি এমপির এলাকা, তা আমাকে মাঝে মাঝে ওখানে হাসপাতালের সঙ্গে খুব সুন্দর সম্পর্ক ছিল, আমাকে ওরা ডাক দিতেন যে স্যার একবার ঘুরে যাবেন, কিছু দুজন নতুন ডাক্তার যোগ দিয়েছেন। তা আমি গেলাম, গিয়ে গিয়ে আলাপ করছি, সে ছেলেটি লাজুক লাজুক মুখে আসছেন দুটি ছেলে। তা আমি বললাম আমার নাম কবির সুমন। এবার যে দুজনেই নাম বললেন তাদের যাকে বলে তথাকথিত মানে মুসলিম নাম আর কি, মানে আরবি ফার্সি নাম, তারা তো প্রণাম করছেন। আমি বললাম যে প্রণামটা নিয়ে আনলাম, মাথায় হাত বুলিয়ে বললাম যে বাবা কোথাকার, বলে আমার বাড়ি কোথায়, একজন বললো বীরভূম, একজন বললো আমার বাড়ি উত্তরবঙ্গ, দক্ষিণ দিনাজপুর। তো বললাম যে বাবা মা কী করেন, হ্যাঁ এই আর কি, মানে খুবই সাধারণ ঘর। এসব আলামিন মিশন বা এরকম জায়গা থেকে এরা এই পরীক্ষায়, এন্ট্রান্স পরীক্ষায় মানে ডাক্তারি পড়তে ঢুকেছেন। প্রত্যেকে বাঙালি মুসলমান। যে ছেলেটি এবার নিটে প্রথম হলেন তিনি কিন্তু আমাদেরই ভূমিপুত্র বাংলার, বা আমার সঙ্গে তিনি ওড়িশায় থাকতেন। শোয়েব আফতাব 720 নম্বরে, উনি 720 নম্বর পেয়েছেন। নম্বরে উনি 720 পেয়েছেন, শোয়েব আফতাব। আপনাদের আমি বাধ্য হচ্ছি এটা আপনাদের পড়ে শোনাতে, জানি না এখন পাবো কি না। শোয়েব আফতাব এই নম্বর পাওয়ায়, এটা একজন একটা স্ক্রিনশট পাঠিয়েছেন, তার নাম মানিক বাবু, মানিকচন্দ্র দাস, আমি নামটা বলছি, মানিকচন্দ্র দাস মহোদয়। তিনি শোয়েব আফতাব 720-তে 720 পেয়েছে। এটা বাংলার ভূমিপুত্র আছেন। এইখানে বন্ধুবর ইরফান তিনি সাচার কমিটির রিপোর্টের ইয়ে দিচ্ছেন, মানে লিঙ্ক দিচ্ছেন কোথায় আপনি পাবেন। ওখানে সুদীপ, সেলিম সুদীপ বলছেন উনি হাওড়া ধুলাগড়ের ছেলে, আমার নিকট প্রতিবেশী, কিন্তু শুনেছি বাবা মার সঙ্গে ওড়িশায় ছিলেন। যাই হোক, কথাটা হলো যে মানিকচন্দ্র দাস নামে এক মহানুভব লোক লিখছেন, দেখিস রে জঙ্গি হয়ে যাস না, তোদের যা স্বভাব। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন বাবুল কেন বলছে মুসলমান? আমিও বলছি বাবুল, অনুগ্রহ করে ঔদার্যর হরিলুট ছড়াবেন না, অনুগ্রহ করে একটু স্বাভাবিক থাকা যাক। পপুলার হওয়ার চেষ্টা করার কোনো মানে হয় না। একজন ভদ্রলোক, তার নাম মানিকচন্দ্র দাস, তো কিছু করেন নেই, তার নাম ইউসুফ খান নয়, তার নাম জাহাঙ্গীর কবির নয়, মোহাম্মদ নিসার নয়, মানিকচন্দ্র দাস। তিনি লিখছেন, দেখিস বাপু, দেখিস বাবা, দেখিস জঙ্গি হয়ে যাস না, তোদের যা স্বভাব। একটা ভারতের মুসলমানকে সে এই দেশটা যে তার, এর প্রমাণ দিতে দিতে জীবন কেটে যায়। আমি মুসলমান ঘরে জন্মাই রে বাপ, আমি হিন্দু পরিবেশে জন্মেছি, তাতেই আমায় যে শুনতে হয়েছে। আমি বাড়ি ভাড়া পাইনি কবি সুমন, দুটি জায়গায় বাড়ি ভাড়া পাইনি। আমি এই শহরের লোক, আমি এই শহরের জন্মের পর 5 বছর বয়স থেকে থেকেছি, আমি এই দেশে ট্যাক্স দিই, আমি বাড়ি ভাড়া পাইনি। বাবুল লিখছেন মানিক দাস তিনি একজন শিক্ষক। এবারে বুঝুন, এবারে বাবুল আপনি বুঝুন, আমরা এই নিয়ে আর তর্ক করব না। আসুন আসুন আমরা আর বালিতে মুখ গুঁজে থাকবো না। সুধীন দত্ত তাঁর উটপাখি কবিতায় লিখছেন,
ফাটা ডিমে আর তা দিয়ে কি ফল পাবে, মনস্তাপেও লাগবে না ওতে ছোড়া। অখিল ক্ষুধায় শেষে কি নিজেকে খাবে, কেবল শূন্যে চলবে না আগাগোড়া। তার চেয়ে বলি আমার যুক্তি মানো, সে কথা সাগরে সাধের তরণী হও। মরুদ্বীপের খবর তুমিই জানো, তুমি তো কখনো বিপদ প্রাজ্ঞ নও। নবসংসার পাতিকে আবার চলো, যে কোনো নিভৃত কণ্ঠকাবৃত বনে। অনুগ্রহ করে মানিকবাবুকে নিয়ে আর কোনো মন্তব্য করবেন না। আমি আমার চেয়ে বেশি স্পষ্ট করে অন্তত ভারতে এই মুহূর্তে কেউ কথা বলে না, আর দরকার নেই। আমরা যা বোঝার বুঝে গেছি। মনে রাখবেন, এব্রাহাম লিঙ্কন তার ছেলের শিক্ষককে একটা চিঠি দিয়েছিলেন, চিঠিটা ইন্টারনেটে আছে, পড়বেন। তাকে বলছিলেন, প্লিজ শেখাবেন, দয়া করে আমার ছেলেকে শেখাবেন যে প্রতিটি শয়তানের জন্য একজন করে ভালো লোক কিন্তু আছে। আমি যাদের গল্প বললাম তারা কিন্তু সকলে হিন্দু। এবার তাদের কথাটা ভাবুন তো, তারাও তো আছেন। আমি একটা জলজান্ত সুমন চট্টোপাধ্যায় ছিলাম, বর্ণশ্রেষ্ঠ। ঠিকই আমরা অ্যাপার্থাইড সমাজে থাকি, কিন্তু এরই মধ্যে কতজন আমাকে, আমার মার্কসিস্টরা, আমাদের দেশের মার্কসিস্টরা, প্রগতিশীলরা, এথিস্টরা আমাকে কবি সুমন বলেন না, পুরনো নামে ডাকেন, অর্থাৎ রাষ্ট্রবিরোধী। আমার দেশ, আমার রাষ্ট্র আমাকে অনুজ্ঞা দিয়েছেন, অ্যাফিডেভিট করিয়েছেন, করতে দিয়েছেন, রাষ্ট্র ইনভলভড এতে, শুধু আমি না। এটা আমার প্যান কার্ডে লেখা আছে, আমার ব্যাংক অ্যাকাউন্ট কবির সমান, সব কিছু কবির সমান। আমার পাসপোর্ট কবির সমান, আমার ভোটার আইডি কবির সমান। কবির সমান নামে আমি ভোটে লড়েছি এবং জিতেছি। মানুষ আমাকে ভোট দিয়েছে, লক্ষ লক্ষ লোক ভোট দিয়েছে আমাকে। কেউ কেউ দেয়নি, কিন্তু দিয়েছে, জিতেছি আমি, তাই না? কবির সমান নামে। কিন্তু কত স্বচ্ছন্দে আজকে আমায় কবিরদা, কবির বলে ডাকছে লোকে, এটাও তো সত্য। এদেরও বেশিরভাগ তো হিন্দু, এটাও তো সত্য। মানে ব্যাপারটা হচ্ছে কি জানেন তো বন্ধুরা, আমি ব্যাপারটাকে একটা জায়গায়, আমি জানি আমি এর ফাইনাল কথা বলার কেউ না, আমি কেউ না, কিন্তু আপনাদের কাছে কিছু খবর পৌঁছানো দরকার। আপনারা কি জানেন, এই যে যাদের কথা বললাম, আমাদের আল আমিন মিশন, আল আমিন মিশনের নুরুল ইসলাম সাহেব, মৌলানা আজাদ একাডেমির ডক্টর আব্দুল মুজিদ সাহেব, যার সঙ্গে আমার পরিচয় সুবিদ করিয়ে দিয়েছিলেন, শিশু বিকাশ একাডেমির মুন্সি আবুল কাশেম, এরা কোনোদিন, এদেরকে কেউ কলকাতার কোনো টিভি চ্যানেল কোনোদিন ডাকেনি, কোনোদিন না। এই বান্দা ডেকেছিল, তার জন্য আমায় অনেক কথা শুনতে হয়েছিল, চ্যানেলে কিন্তু না। আপনারা কি ভাবতে পারেন যে একজনের নাম আপনি জানেন, আপনারা কতটা শুনেছেন, মোশতাক হোসেন, এই নামটা শোনা আপনাদের? মোশতাক হোসেন, ইনি হলেন এই যুগের মহসিন। 110 কোটি টাকা তিনি শিক্ষা খাতে দিয়েছেন, একজন ব্যবসায়ী, বাঙালি ব্যবসায়ী। কটা পত্রিকায় তার নামে খবর বেরিয়েছে। মোশতাক হোসেনের সঙ্গে তিনি আমায় কবিতা বলেন, অনেকদিন দেখা হয়নি। 110 কোটি টাকা তিনি দিয়েছেন শিক্ষা খাতে। তিনি প্রত্যেক বছরে বোধহয় 12 স্কলারশিপ দেন, সেটা কিন্তু হিন্দুরাও পান। শাহজাহান বিশ্বাস, এই নামটা শুনেছেন? আরেকজন ব্যবসায়ী, বাঙালি মুসলমান ব্যবসায়ী, বাঙালি।
আমাকেই তো হিন্দু বাঙালিরা বলে আপনি যখন বাঙালি ছিলেন, তাহলে এবার যারা সাধারণ মুসলমান তাদের, আমাদের এইসব অঞ্চলে চারদিকে যে মুসলমান মেয়েরা কাজ করেন, আমাদের গ্রাম থেকে আসেন কাজ করতে, কেউ কি নিজের নামে কাজ করেন? না, একটা তথাকথিত হিন্দু বাঙালি নামে। ফরিদা নামে আমার এক বান্ধবী ছিলেন, অনেকদিন দেখা হয় না। তিনি বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলেন, এখানে একজনের প্রেমে পড়েন, তার সঙ্গে থাকতেন, এখানে উনি রাস্তার শ্রমিক ছিলেন। আমার বান্ধবী, ফরিদার নাম ছিল সুন্দরী। ফরিদার নামে উনি থাকতেই পারতেন না এখানে, লোকে ওকে সুন্দরী নামে চিনত। তো নিজের নামেই থাকতে পারছে না, নিজের নামেই থাকতে পারছে না। আমি আমি আমার দেশের কথা বলছি, এই দেশে আমি আয়কর দিই। তাহলে মোশতাক হোসেনের কথা আপনারা কতটুকু জানেন? শাহজাহান বিশ্বাস, ইনি পরে আমায় আজকে সুবিদকে আমি ফোন করেছিলাম অনেকদিন পর। সুবিদ আমায় আরেকবার মনে করিয়ে দিলেন এত কিছু খবর, যেমন এটা যে হাল্লান নামে একটা জায়গায়, হাল্লান এলাকায়, বাগদান থানায়, এই আপনাদের মৌলানা আজাদ একাডেমি, এটা কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, আমি জানি না কত বছর উনি আমায় মনে করে দিলেন যে 2000 ভাই বড়, উনি আমায় বড় ভাই বলেন, বড় ভাই 2003 সালে আপনি আমার সঙ্গে গিয়েছিলেন। হ্যাঁ, আপনার আমার নিশ্চয়ই আব্দুল হোসেন মণ্ডল, নিশ্চয়ই যাব, আসবো। আমার শরীর ভালো না, আমি বেশি হাঁটতে পারি না ভাই, আমার শরীর ধসে গেছে একটা অসুখ হবার পর। আমি ইনশাল্লাহ কোনোদিন যাব, নিশ্চয়ই সুবিধের সঙ্গে যাব। মানে আমায় কতজন ডেকেছেন, মুর্শিদাবাদে ডেকেছেন, বা যে আপনি এখানে এসে একটু গান শেখান। আমার দেখি ইচ্ছে করে, কিন্তু আমার শরীর ভেঙে গেছে ভাই, আমি 10 পার বেশি হাঁটতে পারি না, ট্রেনে উঠতে পারি না। ট্রেনে যে উঠতে গেলে যে মাজার জোরটা লাগে না, এটা ধরে ওটা আমার নেই। আমি রিক্সায় উঠতে পারি না। এখানে অশোক নামে একটি রিক্সা ওলা ভাই আছে, উনি ওর ব্যাটারি চালিত রিক্সাতে একটা মাঝামাঝি একটা পাদানি থাকে, ওই পাদানিতে উঠে আমি অশোকের সাহায্যে উপরে উঠি। আমার সেই হাঁটাটা, আমার গলা শুনে, মানে এসব শুনে এখনো আমি খুব বুড়ো হয়ে যাইনি, মাথায়ও বুড়ো হয়নি, মানে বুড়ো হয়েছি, বড় হয়নি। আর গলাটলা মোটামুটি সমান রেয়াজ করছি, কেন ঠিক থাকবে না? হ্যাঁ, গুরুর কাছে আপনার শেখা, হ্যাঁ, কেন থাকবে না? কিন্তু এইটা গেছে, বুঝতে পেরেছেন, ওই নিউমোনিয়া হওয়ার পর গেছে। এনিওয়ে, তেমনি শাহজাহান বিশ্বাস আমার আজকে সুবিধ বললেন, উনি ভয়েস পাবলিক স্কুল নিজেই খুলেছেন, কোটি কোটি টাকা শাহজাহান বিশ্বাসও দিয়েছেন শিক্ষা খাতে। আরেকজন হলেন এম এ রশিদ। তেমনি এই যে মোশতাক হোসেনের যে উদ্যোগ, এদের কথা কে বলেছেন? কে? একজন মাত্র বলেছেন প্রথমে, ইমদাদুল হক নূর। তিনি একজন বাঙালি মুসলমান। কই, আমি কিছু হিন্দু নাম যদি দেখতে পেতাম, খোলাখুলি আপনাদের বলছি, যদি একটা হিন্দু নাম দেখতে পেতাম, তার মানে কি হিন্দুরা খুব খারাপ? একেবারেই না। আজকে আমি দেখতে চাই, ধরা যাক বাংলাদেশে একজন নাম তার হয়তো আকবর আলী, ধরুন, তিনি হঠাৎ নাম পাল্টে আকবরটাও রেখেছেন করে, হয়তো তিনি গৌরাঙ্গ আকবর এ নাম রাখলেন, বা গৌরনীতাই আকবর এ নাম রাখলেন, বা বনফুল আকবর। আমি দেখব তিনি তাকে কজন ওই নামে ডাকে সমানে, এটাও আমি দেখতে চাই। কাজে পশ্চিমবঙ্গের ত্রুটির কথা বলছি, কিন্তু যে ভার্চু, যে বড় জায়গাটা, সেটাও তো বলছি। মুশকিল হচ্ছে যে ওই যে, শুনুন,
আমি আপনার এই ঘটনাগুলো শুনুন। আমি অনুষ্ঠান যখন তারা চ্যানেলে আরম্ভ করলাম, আমি আরম্ভ করতাম নমস্কার আদাব বলে। এই প্রথম পশ্চিমবঙ্গের কোনো টেলিভিশন অনুষ্ঠান শুরু হচ্ছে, ভারতে হয়নি কোথাও, আদাব কাট বলছেই না কেউ, নমস্কার আদাব। অনুষ্ঠান যখন শেষ হতো আমি বলতাম, বিদায় নিতাম, করে দিতাম আসসালামু আলাইকুম, সবার উপর শান্তি বর্ষিত হোক। আমি একাধিক জায়গায় আমাকে রাস্তায় দাঁড় করিয়েছেন অবাঙালি মুসলমানরা, বলছেন যে আপনি আমাদের চিনবেন না, আমরা মেটিয়া বুরুজে থাকি। ভালো করে বাংলাই বলছেন না তারা, উর্দু বলছেন বেশি। তা আমায় বললেন যে আপনি যেভাবে আসসালামু আলাইকুম বলেন, বলে हिंदुस्तान में कोई नहीं बोल सकता। জনাব বলছেন, জনাব এরকম কথা আমরা শুনিনি, আমাদের মনে ভয় আছে জনাব। আমি চুপ করে শুনছি, দুই দীর্ঘদেহী মানুষ, আমার সহনাগরিক, তাও বলছেন জানেন আমরা ভালো বাংলা অনেক সময় বুঝি না, কিন্তু আপনার অনুষ্ঠানটা আমরা দেখি, ওই সপ্তাহে 5 দিন দেখি। কেন দেখি জানেন? কেন? আপনি যেভাবে শেষে সালাম আলাইকুম বলেন এবং বলেন সব বাংলায় সবার উপরে শান্তি বর্ষিত, আমরা মনে ভরসা পাই জনাব। জনাব আমাদের মনে ভরসা আসে, আমরা ভয়ে ভয়ে থাকি জনাব। আপনার এই কথা দুটো আর আপনি যেভাবে হাসেন, আমরা তারপর আমরা খাওয়া দাওয়া করে ঘুমোতে যাই, যার নামাজ পড়ার সে পড়ে, যার যে পড়তে চায় না পড়ে না। এ আমার মধ্যে কতজন বলছে কোনো ঠিক নেই। এই যে নিট পরীক্ষার যে ফল, এবারে কেরালায় টপার এটি মুসলমান মেয়ে। কেরালাইট কথাটা বলছি না কেন, পরিস্থিতি আমায় বলতে দিচ্ছে না বলে। তার কারণ আমাদের মুসলমানদের শুনতে হচ্ছে তাদের প্রমাণ দিতে হবে তারা এখানকার লোক। কাকে বোঝাবেন? কাকে বোঝাবেন? এমনি এমনি একটা পার্টি দিল্লিতে এভাবে থাকে না। কাকে বোঝাবো আমরা? কিছু বোঝানোর নেই, যা জানার তা জানা। কিছু বোঝানোর নেই কাউকে। আব্দুল মজিদ দের সঙ্গে যখন দেখা করতে গিয়েছিলাম, যিনি চলে গেলেন এবং যার সম্মানে প্রায় বলতে গেলেন আমি অনুষ্ঠানটা করছি, কিভাবে যে আমাকে গ্রহণ করলেন তারা ওই মৌলানা আজাদ একাডেমিতে। আমি ওদের জিজ্ঞেস করছিলাম, আচ্ছা কিরকম ছেলেরা আস, বলে যে জানেন, আমায় বলছেন যে জানেন দাদা, মুসলমান সমাজে একটা শিক্ষার একটা ঢেউ এসছে। আগে গ্রামগঞ্জের মানুষ তাদের ছেলে মেয়েদের তো লেখাপড়া শেখাতে চাইতো না, এখন চাইছে। এবং আমার সঙ্গে উনি মেয়েদের আলাপ করিয়ে দিলেন, গ্রামের মেয়েরা তাদের ছেলেদের সঙ্গে, এটা ছেলেদের স্কুল, ছেলেদের সঙ্গে দেখা করতে এসছেন, কারো কারো পায়ে চটিও নেই, কিন্তু সিধা সোজা আরাম করেছেন। আমাকে তারা স্বচ্ছন্দে আদাব দাদা আদাব, ছেলের সঙ্গে দেখা করতে এসছেন। তা মুজিদ সাহেব আমায় বললেন, একদম কারা আসে এখানে, বলে একদম গরিবরা। টাকা, বলে কিছু টাকা তো দিতে হয়, যারা পারে না তাদের আমরা জোগাড় করি। নুরুল ইসলাম সাহেব আমায় বলেছিলেন, মুষ্টি ভিক্ষে করেছি, কবিতা মুষ্টি ভিক্ষে করেছি আলামিনের জন্য। আমাকে মজিদ সাহেব একটা গল্প করলেন, বলে একবার একটা ছেলে এলো, বুঝলেন,
একটা গেঞ্জি পোছের পরা, একটা হাফ প্যান্ট পরা, আর পায়ে একটা ছেঁড়া ছোঁড়া ছুটি। এসে বলল, স্যার আমি লেখাপড়া শিখতে চাই। আপনারা একটু শুনুন না, ও রিফন সরকার মশাই, এটা শুনুন না, কেমন শুনুন, মন্দ লাগবে না। এবারে মুজিব সাহেব বলছেন, তা আমি সেটাকে বললাম, তা বাবা কিন্তু পয়সা লাগে তো এখানে পড়তে গেলে তো পয়সা লাগে, বিনা পয়সা তো হয় না, তুমি পয়সা দিতে পারবে? সেটা চুপ করে আমাদের মুখের দিকে তাকিয়ে বললো, একটু শুনুন, এটা ভালো করে শুনুন। বলছে, স্যার আমি না চুল কাটতে পারি, আমার বাবা নাপিত, আমি নাপিতের কাজ জানি, আমি ভাইদের চুল কেটে দেব। এই কথাগুলো দিয়ে কোনোদিন বই লেখা হবে না, নাকি সবসময় কবির সুমনকে লিখতে হবে? সবসময় কবির সুমনকে, বেগম রোকেয়াকে নিয়ে গান লিখতে হবে? আর কেউ বেগম রোকেয়ার জন্য একটা লাইন লিখবে না। মুজিব সাহেব বললেন যে আমি না কেঁদে ফেলেছি, বুঝলেন, ভ্যাঁ করে প্রায়। বলছে, স্যার আমি চুল কাটতে পারি, আমার বাবা নাপিত, আমরা রাস্তার ধারে চুল কাটি, আমি ভাইদের চুল কেটে দেব। কি করলেন, সঙ্গে সঙ্গে নিলাম ছেলেটাকে, ছেলেটা এখন করে, ছেলেটা ক্লাস 10-এ পড়ছে। শুনুন, এগুলো শুনলে আপনাদের মন পবিত্র হবে। আমার হয়েছে। এটা আমার মোশতাকের কাছে শোনা। মোশতাক একটা নতুন গাড়ি কিনেছেন, অবস্থাপন্ন লোক, ভালো ব্যবসা করেন, হবে না কেন? একটা নতুন গাড়ি কিনেছেন, সেই গাড়িটা উনি ওর বাবাকে দেখাতে, মুর্শিদাবাদে বাবা থাকে, বাবাকে দেখিয়ে ফিরছেন, ফেরার পথে গাড়ি দফা ফ্ল্যাট টায়ার। এবার সারানো হচ্ছে, উনি মানে অধৈর্য হয়ে বাইরে পায়চারি করছেন, একটি ছেলে এসে হাজির, ছেলে এসে গাড়িটা দেখছে। মোশতাক এবার ওর সঙ্গে আলাপ জুড়ে দিলেন, সেটার নাম জিজ্ঞেস করলেন। তা ছেলেটা যে নামটা বললেন, ছেলেটি কিশোর, নামটা একটি হিন্দু বাঙালির নাম। তারপরে মোশতাককে বললেন, আমার নাম মোশতাক হোসেন। বলছিল, ও। তা বললো, আচ্ছা তুমি এখন যে ঘুরঘুর করছো, স্কুলে যাওনি? বলে, হ্যাঁ। বলে, কখন স্কুল? বলে, সকালে ছিল। ও, তা কোথায় বাড়ি? এই বাড়ি কাছেই। মানে বাড়িতে কে আছে? কে আবার আছে, বাবা পালিয়ে গেছে, মা আছে। বলে, মা কি করেন? মায়ের ওর বাড়িতে কাজ করে, বাড়ি ঝি, এখানে এনে কাজ করে। আর তুমি পড়ো? হ্যাঁ। আচ্ছা তোমার কি মানে কাজে ঢুকতে ইচ্ছে করে না পড়তে চাই? মোশতাক ওর একটি ভিজিটিং কার্ড ওর হাতে দেন, দিয়ে বলেন, শোনো, আমার নাম মোশতাক হোসেন, এখানে সব লেখা আছে, আমি তোমার পড়ার ব্যবস্থা করব, তুমি কদিন পরে আমায় ফোন করো, কেমন? বলে, ফোন? বলে, এটা তোমায় করতে হবে বাবা, এটা আমি করে দেবো না, আমি এখানে আর একবার আসবো না, আমি তোমাকে এই সুযোগটা দিচ্ছি, তুমি আমায় ফোন করবে, কেমন বাবা? মোশতাক আবার বলছেন, দাদা আমি তো চলে গেলাম, কিছুদিন পরে এক ভদ্রলোক আমার ফোন করছে, ও মশাই আপনার নাম মোশতাক হোসেন? বলে, হ্যাঁ। আরে কি বিপদে পড়েছি মশাই। মানে কী হলো? এই একটা ছেলে সমানে আমার একটা পাবলিক কল অফিস আছে, বুঝলেন, ওইখানে এসে, এগুলো অনেক দিন আগের ঘটনা, তো মানে ওইখানে একটা ছেলে এসে খালি জ্বালায়, বলে তুমি আমাকে এই লোকটার সঙ্গে ফোনে কথা বলিয়ে দাও, এ আমাকে পড়াবে বলেছে, তা ওই জন্য আপনাকে ধরলাম। তা এবার মোশতাককে বললেন, আপনি ছেলেটা কোথায়? ওই ছেলেটা এখানেই আছে। বলে, আপনি কোথায়? বলো, হাওড়ার দিকে। বলে, একটা কাজ করবেন? বলে, বলুন। বলে, একটা গাড়ি ভাড়া করে চলে আসবেন। বলে, একটা গাড়ি ভাড়া করে ছেলেটাকে নিয়ে চলে আসুন আমার অফিসে কলকাতায়। ভদ্র বললেন, আশ্চর্য ব্যাপার, আহা চলে আসুন না, আমাদের তো একটা ছেলে, তার পড়ার বন্দোবস্ত হবে, নিয়ে আসবেন। লোকটা চলে গেছে। বেশ খানিক্ষণ পরে সেই ভদ্রলোক গিয়ে হাজির। এবারে মোশতাকের যে অফিস, সাহেবদের হার মানায়,
ওসব আমেরিকাকে না পকেটে রাখতে পারে মোশতাকের অফিসটা, বুঝতে পেরেছেন? পাশ্চাত্যের যে কোনো ওস্তাদদের অফিসকে মানে বক দেখাবে এইভাবে, এমন একটা অফিস বানিয়েছে। মোশতাক কিন্তু খুব সাধারণ লোক। তো এবারে সে ভদ্রলোক এসে ছেলেটাকে ছেলেটা তো সব দেখে অবাক। এবার ভদ্রলোক বললেন, আপনি ওকে পড়াবেন, ওর দায়িত্ব নেবেন? মানে হ্যাঁ, ঠিক আছে, তা আপনি কিছু খেয়ে যান। মানে খাবো কি, আমার কি দোকান চালাতে হবে, তো আমি যেতে হবে। ও এবারে ভদ্রলোককে মোশতাক বলছে, কিছু যদি মনে করেন না দাদা, মনে করবেন না, আপনার গাড়ি ভাড়া কত লাগলো? এবার শুনুন, ইনিও কিন্তু একজন হিন্দু বাঙালি। উনি বললেন যে আপনি মোশতাক হোসেন আমাদের দেশের একটা বাচ্চাকে সারা জীবনের তার লেখাপড়ার দায়িত্ব নিচ্ছেন, আর আমি একটা গাড়ি ভাড়া দিতে পারবো না? হ্যাঁ, কি ভাবেন কি? খুব বড় লোক আপনি, আর আমি খুব গরিব লোক। এইসব দু কথা শুনিয়ে মোশতাক তো আশ্চর্য করতেছে। আমি মোশতাক যা গল্প করেছেন এর সঙ্গে তো বলা বলে, এটা আপন মনের মাধুরী বিষয়, একটু তো মেশাবই। মোশতাক আমার খুব আদরের ভাই। সে ছেলেটি ওর কোথায় বলে, ও ইঞ্জিনিয়ারিং পড়ছে, অসামান্য ভীষণ ভালো রেজাল্ট করেছিল। তেমনি তুফান বলে একটি ছেলে, মুর্শিদাবাদের যে অঞ্চলের ছেলে, সে সবাই ডাকাত, বেশিরভাগ লোক ডাকাত। তুফানকে ধরেন আলামিন মিশনের স্কাউটরা। তুফান লেখাপড়া শেখেন, স্ট্যান্ড করেন, আমাদের দেশের, আমাদের উপমহাদেশের একজন প্রথম সারির ইঞ্জিনিয়ার হন তুফান। এবং তুফানের এই সাফল্যের জন্য তুফানের গ্রামের অনেকে ডাকাতি ছেড়ে দেয়, অন্যান্য কাজে ঢুকে যায়। আলামিন মিশনে যেমন একটা, আমি যা শুনেছি, একটা রীতি হলো, যারা ওখানে পড়বেন, সুযোগ পাবেন, তারা যখন চাকরি পাবেন, তারা যেন তাদের গ্রামের বা অঞ্চলের একজন দুজনকে তুলে আনেন, সেই টাকাটা যেন তারা দেন, এটা তারা করেন। আমার মনে আছে একবার আমি যাচ্ছি, সঙ্গে সাবিনাও ছিলেন, অনেকদিন আগে। 7 জন ছেলে মেয়ের একসঙ্গে বিয়ে হচ্ছে, বুঝলেন, আলামিন মিশনে, অনেক বছর আগের কথা বলছি। আমার সাবিনা আর আমি তো আলাদা হয়ে গেছি 7-8 বছর হয়ে গেল, কবে কার কথা। তা হুমায়ুন কবির নামে একটি ছেলে, তার খুব আনন্দ, আমার নামও কবির সমান, আর তার নাম হুমায়ুন কবির। সে আমাদের নিয়ে যাচ্ছে। তা গাড়ি চলেছে, তা হলো তো হাওড়া উদয়নারায়ণপুর থানা, হাওড়ার গাড়ি চলেছে। একটা জায়গায় এসে আর বলছে, কবির চাচা, এরকম কি? এটা হলো পেড়ো। পেড়ো? তুমি নাম শোনি পেড়ো? না। মুকুন্দরামের ভিটে এখানে, তুমি নাম শোনি? কবির চাচা, তুমি পেড়োর নাম শোনি? এটা মুকুন্দরামের মাটি। হায় রে বাঙালি, হায় রে বাঙালি। বন্ধুরা, এই আনন্দের খবরগুলো দিলাম। আমি জানি আপনারা বেশিরভাগ একটু বোর্ড হয়ে গেছেন বোধহয়। আমি সব লিখে রেখেছিলাম, সুবিধ আমাকে সব দেখিয়েছেন, এবং সুবিধ আমাকে চিনিয়েছেন। আমার খুব ভাল লাগছে আপনাদের কাছে একটা জিনিস জানাতে, যে আমার এলাকায় তো শিশু বিকাশ একাডেমি মুন্সি আবুল কাশেমের, আমাদের একটা ভারতের এমপিদের, সাংসদের একটা স্থানীয় উন্নয়ন তহবিল থাকে, বুঝতে পেরেছেন? ল্যাড বলে, স্থানীয় উন্নয়ন তহবিল। সেই তহবিলে ধরুন 5 কোটি টাকা বছরে থাকে। আমি অন্তত চেষ্টা করেছি যত পারা যায়, এই অঞ্চলটা গ্রাম বেশি, যত পারা যায় স্কুলে
টাকা দিতে, এবং শিশু বিকাশ একাডেমি কাছে ভারত সরকারের টাকা পৌঁছে গেছে। আমি ছিলাম নিতান্ত হাইফেন, আমি কিছু দিইনি। দেশের টাকা দেশের কাছে ফিরে আসছে। মুন্সি আবুল কাসেমের শিশু বিকাশ একাডেমিতে আজকে অনেক কিছু হতে পেরেছে ভারত সরকারের জন্য। পার্লামেন্ট সুরের খোঁয়ার না, আমার তা মনে হয় না। আমি পলিটিশিয়ান না, আমি ভালো পার্লামেন্টেরিয়ানও না, কিন্তু অধ্যাপক সুজয় বসু, তিনি আবার মারা গেলেন, আমার বড় আদরের দাদাটা ছিল সুজয় বসু, ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক যাদবপুরে। আমি জেতা ভোটে নির্বাচিত হবার, জেতা বলবো না, জিতেছেন তাপসী মালিক, যে শহীদরা জিতেছেন, আমি জিতিনি, আমি নির্বাচিত হয়েছি, আমি জিতিনি। জিতেছেন তাপসী মালিক, জিতেছেন সিপিএম এর হাতে নিহত গ্রামবাসীরা, তারা জিতেছেন। শেখ সালিম জিতেছেন, সুপ্রিয়া জানা জিতেছেন, শহীদ ভরত মণ্ডল জিতেছেন, আমি জিতিনি, আমি নির্বাচিত হয়েছি। সুজয়দার সঙ্গে আবার দেখা হলো, ঠিক আমি নির্বাচিত হওয়ার পর আমায় জড়িয়ে ধরলেন, আমার চেয়ে অন্তত 1 হাত 1.5 হাত লম্বা, জড়িয়ে প্রায় 70টার চেয়েও বোধহয় বেশি লম্বা, আর চেহারা, ওই বয়স, আমাকে জড়িয়ে ধরে বুকের সঙ্গে চেপটে নিয়ে বললেন, কবির ভাই, আমায় উনি কবির ভাই বলতেন, কবির ভাই তোমার এখন কাজ কি বলো তো? এখন কি? গানের পাশাপাশি দরিদ্র নারায়ণের সেবা। এই একটা কথা অন্তত একটা লোক বলেছিল, কবির ভাই তোমার কাজ কিন্তু এখন তোমার সঙ্গীতের পাশাপাশি দরিদ্র নারায়ণের সেবা। সুজয়দা আমাদের ভূমি রক্ষার আন্দোলনে যোগ দিয়েছিলেন, রাস্তায় মিছিল করেছেন, মিটিং করেছেন। প্রফেসর সুজয় বসু বামফ্রন্টের অপশাসনের বিরুদ্ধে। সব চলে গেল। আমার কাছের যারা ছিলেন, যাদের কাছে যেতে পারতাম, একটু বলতে পারতাম, কি করি বলো তো, কেউ নেই। এক এক করে সব চলে গেল। আমি আজকে আর কিছু বলছি না, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন কেন আজকের এইটা করলাম। এই জন্য বলছি এটা খুব জরুরি। কতজন এবারে ভাবুন আল-আমিন থেকে তারা তারা গেছেন। এবারে গত 2019 সালে সর্বভারতীয় স্তরে 55,000-এর মধ্যে র্যাঙ্ক করেছিল 422 জন, যার মধ্যে ছাত্র ছিলেন 361, ছাত্রী 62 জন। আল-আমিন মিশন 2018 সালেও 400 জনের বেশি ছাত্রছাত্রী ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছিলেন। 2020 সালে আল-আমিন মিশন অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছেন। সারা দেশে মোট প্রায় 65,000-এর মতো আসন আছে ডাক্তারি পড়ার। 65,000-এর মধ্যে আল-আমিন মিশনের র্যাঙ্ক করা ছাত্রছাত্রীর সংখ্যা 500 জনেরও বেশি। এই আল-আমিন মিশনের কথা একটি পত্রিকায় বেরিয়েছে, কবার? 2বার বেরিয়েছে। একটা আমি লিখেছিলাম বলে আজকাল পত্রিকায়। কজন জানেন? আজকে যদি বলা হয় দেশের কথা বলো, একটু আল-আমিন মিশনের কথা বলো, কজন বলতে পারবেন? সেই সুযোগই পাচ্ছেন না। জানতে চাইছি কি আমরা? না। এর মধ্যে ছাত্রীর সংখ্যা 100। খেয়াল করুন, এই 65,000-এর মধ্যে আল-আমিন মিশনে র্যাঙ্ক করা ছাত্রছাত্রীর সংখ্যা 500। তার মধ্যে 100 জন ছাত্রী আল-আমিন মিশনের দৌলতে রাজ্যের মেডিকেল কলেজে ভর্তি হতে চলা ছাত্রছাত্রীদের মধ্যে 20% বেশি ছাত্রছাত্রী মুসলমান সমাজের। এটা তো হিন্দুদেরও গর্বের বিষয়। এটা তো শুধু মুসলমানদের গর্ব না, তো হিন্দুদেরও।
এমনকি যারা নাস্তিক তাদেরও তো, নাকি শুধু মুসলমানদের বুদ্ধ বললেই কাজ হয়ে যাবে? হ্যাঁ, পৃথিবীর কোটি কোটি বুদ্ধ এখন এই ধর্মে বিশ্বাস করে, আর তার পাশে দাঁড়াবেন সকলে। তিনি মুক্তমনা। মুক্তমনা হতে গেলে একটা ধর্মের লোককে গালাগাল দিতে হয়, এই হলো আমাদের পয়গম্বর বেটা, এটা বলতে হয়। হ্যাঁ, কি আপনারা কি মনে করেন পৃথিবীর কোটি কোটি বুদ্ধ এখন এই ধর্মে বিশ্বাস করে? সেই বুদ্ধদের মধ্যে কেউ কেউ এই র্যাঙ্কটা করেছে, তুই আয় একবার পরীক্ষা দিয়ে দেখা। লুকিয়ে আছিস ফাসিস্টদের কোলে, এবার বেরিয়ে এসে দেখা। এটা আমাদের সকলের গর্ব, এটা আমাদের সকলের গর্ব। এবারে শুনুন আরো, এই যে আল আমিন মিশন, এটা আমার সুবিদ জানালেন, সুবিদ আবদুল্লাহকে, মানে এটা কিছু পদ ওকে যে কিভাবে কাজে লাগানো যেত, আর আমি তো সব বলতে পারবো না। চাই এই যে কত কিছু বললাম সবাই তো অনেকটাই সুবিধের জোরে। আমি সব বিকেলে ওকে টেলিফোন করে বলেছি, আমি এটাকে পাবলিক করিনি কারণে তাদের এতক্ষণে হাসি, অট্টহাসির ইমোজির চোটে আমি ভরে যেতাম। তাতে হিন্দুত্ববাদী এবং তাদের কিছু মনে করবেন না, তাদের বেশ কিছু মুসলমান দালালও আছেন, তারাও ওই আমার পেছনে লাগেন। সোজা বলে দিলাম, কেমন ওই হাসির ইমোজি যেত। ওই জন্য এটা আমি ফ্রেন্ডস করেছি, এটা শেষ হয়ে যাবার পর পাবলিক করে দেবো। সুবিধা আমায় বললেন যে তাহলে আমি বড় ভাই আমরা ওটা ডাউনলোড করে নেবো এবং বিভিন্ন জায়গায় আমরা ছড়িয়ে দেবো রাজ্যের। যখন নুরুল ইসলাম সাহেব গিয়েছিলেন তারা চ্যানেলে আমার আমন্ত্রণে, সেই দিনের অনুষ্ঠানটা বিভিন্ন জায়গায় রেকর্ড করেছিলেন মানুষ, এবং গ্রামে গ্রামে সেই সিডি বিতরণ করেছিলেন সকলে। যারা করেছিলেন বলা বাহুল্য তাদের বেশিরভাগই মুসলমান। যেটা আপনাদের শুনলে খুব ভাল লাগবে, যে এই যে এদের দেখা দেখি, মানে আল আমিন মিশন, মৌলানা একাডেমি, আজাদ একাডেমি এবং শিশু বিকাশ একাডেমির মানে উৎসাহ, এদের দেখে উৎসাহ পেয়ে 150-র ওপর আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে পশ্চিমবঙ্গে গত কয়েক বছরে। ভাবুন এই এতটা, ওই যে যার জন্য আজকের এই অনুষ্ঠানটা, ডক্টর আব্দুল মুজিদ, মৌলানা আজাদ একাডেমির হাওড়ার, তিনি বলেছেন যে দাদা বাংলার গ্রামগঞ্জের মুসলমানদের মধ্যে যে কি একটা শিক্ষার একটা ঢেউ উঠেছে। কেন কি করে হলো? ওই টেলিভিশনে দেখে তো, বুঝলেন না, যে লেখাপড়া শিখলে একটু ভালো থাকা যায়। ওই জন্য ওই ছোট্ট ছেলেটা, সে টেলিভিশন শেখেনি, সে পড়বে। এসে বলছে পয়সা তো দিতে পারবো না স্যার, আমি ভাইদের চুল কেটে দেবো, আমি নাপিত, আমার বাবা নাপিত, আমার আব্বাজান নাপিত, আমি ভাইদের চুল কেটে দেবো। কোনোদিন কারোর ইচ্ছে করবে না একটা গল্প করতে, কোনোদিন কারোর ইচ্ছে করবে না একটা ডকুমেন্টারি করতে, যারা নাকি 10 বছরে 18টা ছবি করে 177টা পুরস্কার পাচ্ছেন। কারোর মনে হবে না দম নেই নাকি সবটা এই মশলা বেটা মোল্লা সমান করবে? কবির মিয়া, হ্যাঁ, আর তোরা ল্যাজ নাড়বি। আজকে শুনলাম, সুবিদ বললেন, আপনাদের ভীষণ ভালো লাগবে এটা শুনে, মালদায় কালিয়াচক বলে একটা জায়গা আছে, বুঝলেন? কালিয়াচকের কিন্তু খুব দুর্নাম ছিল। যত সব আজগুবি সব অপরাধমূলক ব্যাপারের প্রাণ কেন্দ্র ছিল নাকি কালিয়াচক। সুবিধা আমায় বললেন, আমি চাই এত জানি না। আমি সত্যি যাই না। মালদায় বহু মুসলমান থাকেন, হিন্দু থাকেন, ভাষাভাষী থাকেন, কোনো সমস্যা নেই। কিন্তু কালিয়াচকে
যত অপরাধমূলক কাজ, যেমন সে টাকা জাল করা, এটা করা সেটা করা সব। সেই কালিয়াচকে আজকে সুবিধ জানালেন যে তার 3টে ব্লক, কালিয়াচকের 3টে ব্লকে 36টা আবাসিক বিদ্যালয় তৈরি হয়েছে। সংখ্যালঘু, আমাদের এখানে সংখ্যালঘু বলে, মানে মুসলমান বললেই তো হয়। যেমন সাম্প্রদায়িক, সাম্প্রদায়িক আবার কি? বাংলাদেশের সাম্প্রদায়িকতা হলো হিন্দু বিরোধিতা আর বৌদ্ধ বিরোধিতা, খ্রিস্টান বিরোধিতা, আর এখানে বেসিক্যালি মুসলিম বিরোধিতা। সোজা কথা, বললেই তো হয়। এবারে ভাবুন, মালদার কালিয়াচকে যেখানে অপরাধ প্রবণতার হার ছিল খুব উঁচু, নানান রকম ব্যাপার চলতো, 36টা আবাসিক বিদ্যালয় মশাই। হ্যাঁ, গর্ব হয় না? এগুলো কি পারফরমেন্স নয়? এগুলো কেউ বলবে না? এখানে একটা কথা আমার এটাও বলা দরকার, খুব জরুরি। দেখুন, বামফ্রন্ট ঝুলিয়েছেন, অনেক আশা করে বামফ্রন্টকে মানুষ পাওয়ারে এনেছিল, অতদিন পাওয়ার থেকে কিন্তু ঝুলিয়েছেন। কিন্তু এই জেলায় শিক্ষার বিস্তারে বামফ্রন্টের খুব ভালো ভূমিকা ছিল। এক সময় জেলা যখন এগিয়ে আসছে, কলকাতার বাবু বিবিরা বলতো, জেলা সব লোকদের, ছোট লোকগুলোকে চাষাগুলোকে সব প্রশ্ন বলে দিয়েছে, সিপিএম বলে দিয়েছে, এটা বলতো, কিন্তু আমি শুনেছি। কিন্তু সত্যি বামফ্রন্ট আমলে একটা ডিস্ট্রিক্টে একটা শিক্ষার একটা ব্যাপার এসেছিল। আমার মনে আছে খলতপুরে আলামিন মিশনে আমার সঙ্গে পরিচয় হয়। আমি দাদার নামটা ভুলে গেছি, আমায় ক্ষমা করবেন। খুব সুন্দর মিষ্টি একজন মানুষ, তিনি সিপিআইএম এর বিধায়ক। তিনি আমায় একটা কথা বলেছিলেন, তার সঙ্গে আমার খুব ভাব হয়েছিল। যতবার যেতাম তাকে দেখতাম, আমি বললাম, দাদা আপনি এখানে? বলে, ভাই আমার, আমি এখানেই থাকি। প্রবীণ মানুষটি। তারপর আমায় এই কথা সে কথা প্রায় উনি বলতেন, মাঝে মাঝে আসবে তুমি, মজা লাগে তুমি এলে, তুমি অন্যরকম মজা লাগে। এবার আমি বললাম যে দাদা কি বুঝলেন বলতে এখানে থেকে? বলে, কি বুঝলাম জানো? কবির শোনো। উনি কিন্তু আমায় কবির বলতেন, কবির শোনো। উনি কিন্তু সিপিএম। আমার যখন এখানে প্রথম এলাম, আমি আবার সব ধর্ম টর্মর মধ্যে বিশেষ নেই, বুঝলে। আমি তো মানে নামে হিন্দু, আমি ওর মধ্যে নেই। আমি এখানে দেখি খুব নামাজ পড়ছে সকলে। তা প্রথমে আমি একটু খটকা লেগেছি, কবেই বলেছিলেন। তারপর দেখলাম ওটাই অর্ডার আনছে, মন দিয়ে লেখাপড়া করছে, খেলাধুলোও করছে, খেলাধুলোতেও ভালো ছেলে মেয়েগুলো, বুঝলে, কবির। এইবার আমি বললাম, এই নামাজ পড়, নামাজ পড়। এই সুন্দর মানুষটি, খোলা মনের মানুষটি সিপিআইএম এর বিধায়ক ছিলেন ওখানে, আমি যদি খুব ভুল না করে থাকি। আলামিন মিশন সম্পর্কে আমার একটাই অভিযোগ, আমি ওখানে যখন যেতাম বহু বছর আগে, গেলেই ছেলে মেয়েরা আমায় ধরতেন, জেঠু বলতেন, জেঠু গান শোনাও, গান শোনাও, গান শোনাও। কিছুতে এটা হারমোনিয়াম দেবে না আমায়, বুঝতে পেরেছেন? আমি বুঝতে পারি না, কি ইসলাম কি হারমোনিয়াম বারণ নাকি? কি আশ্চর্য! সারা ভারত পাকিস্তান সবাই তো হারমোনিয়াম বাজাচ্ছে, মুসলমানরাও তো বাজাচ্ছে, বেশি করে বাজাচ্ছে, আশ্চর্য। আচ্ছা, গিটারটাও নিয়ে যেতাম না। এবারে খালি গলায়, আর কি গান ভালোবাসে গ্রামের ছেলে মেয়ে, তোদের তো কেউ সে গান শোনায় না। এবার ও জেঠু জেঠু গান শোনাও, গান শোনাও, মানে যাবার সময় থেকে। আর ছেলেরা একদিকে, মেয়েরা একদিকে, দু দফা আমায় অনুষ্ঠান করতে হতো, খালি গলার অনুষ্ঠান। কিন্তু হাল্লেয়ানের মানে বাগদান থানার যে মৌলানা আজাদ একাডেমি, ওখানে কিন্তু আমায় হারমোনিয়াম দিত। ওখানে আমি প্রথম যেদিন গেছি সেদিনই হ্যাঁ, জানাতে ইচ্ছে করে, আপনারা সেই সুযোগ পাবেন আয়েশা খাতুন মহোদয়া, আপনারা এটা আপনারা ডাউনলোড করে নিন। আমি এখন রেখে দেবো, এটা আমি পাবলিক করে দেবো, ডাউনলোড করে নিন, নিয়ে এটার কপি করে মানুষকে জানান দরকার, ভীষণ দরকার। ওইখানে কিন্তু শাহজাহান বিশ্বাসের সঙ্গে আমার দেখা হয়, এবং আমার বলে একটা গান শোনাতে হবে। বেশ, গান শোনাবো, কিন্তু আমি খালি গলায় গাইব না, আর খুব সুন্দর বন্দোবস্ত, শুনছিলেন গান, কিন্তু একদম
একটা জিনিস দেখলাম, বেশিরভাগ ছাত্র তো মুসলমান, যিনি রেক্টর তিনিও মুসলমান, কিন্তু সবচেয়ে পপুলার দেখলাম এক হিন্দু ছাত্র শিক্ষক, তাকে নিয়ে প্রায় লোকে কাঁধে করে ছোটাছুটি করছে ছেলেরা। কি অসম্ভব জনপ্রিয় এক হিন্দু শিক্ষক, অর্থাৎ সব ঠিকঠাক, বুঝলেন। এবারে হারমোনিয়াম, হারমোনিয়াম না হলে কি করে খালি গলায় আইব, আপনারও কি আলামিন মিশন হয়ে গেলেন নাকি? আচ্ছা, ওইখানে আবার কিছু মুসল্লি সাহেব ভদ্রলোক ছিলেন, একটু মৌলানা গোছেন। তা আমি তো বললাম, আচ্ছা মৌলানা সাহেব কিছু মনে করবেন না, আমি তো কিছু জানি না। বলেন বলেন। আচ্ছা, হারমোনিয়াম বাজানো কি ইসলামে কি পাপ নাকি, মানে গুনাহ হয়? হ্যাঁ, মানে বাজনা বাজালে কে বলেছে? তা আমি বললাম যে না, আপনাদের আলামিন মিশনে দেয় মানে এসে পেরেছে, সে আমরা জানি না আলামিন মিশনে কেন আপনাকে হারমোনিয়াম দেয়নি, কিন্তু আমাদের কোনো আপত্তি নেই। কোথায় দেবেন? দাঁড়ান দেখছি। একজন মানে মৌলানা সাহেব কাকে বললেন, তিনি গ্রাম থেকে একটা হারমোনিয়াম নিয়ে এলেন, সেই হারমোনিয়াম বাজিয়ে বোধহয় আমি ঘন্টা দেড়েক দুই গান গেয়েছিলাম, আর ছেলেরা কি আনন্দ করে শুনছে। গ্রামের লোকেরাও চলে এসছেন, চারদিকে ভিড়, সবাই শুনছেন। কি আনন্দের সময়গুলো কেটেছে। আজ আপনাদের সঙ্গে এটা শেয়ার করতে পেরেও আমার খুব আনন্দ হচ্ছে, জানেন। আমি জানি না, আমি এখানে দেখছি 42 জন বোধহয় দেখছেন, তাই হবে, সেই তো অনেক। এই 42 থেকে 480, 20টা বললাম না, তার থেকে 572, তার থেকে একদিনের মধ্যে 878, তারপর 10,000 ঝড়ের বেগে ছড়িয়ে যাবে। আমার খুব ভাল লাগবে এই খবরগুলো যদি বাংলাদেশেও যায়, অনেক কিছু জানতে পারবেন আপনারা, অনেক কিছু জানতে পারবেন। ডক্টর অরূপ চক্রবর্তী না চৌধুরী, দাঁতের ডাক্তার, ঢাকার, অনেক বছর আগে দাঁতের গোলমাল হয়েছিল, তার কাছে গিয়েছিলাম। সংহতি ইরফান, সংহতি, তার কাছে গিয়েছি, দাঁতের ব্যথা, ঢাকায় বারডেমে বসতেন। একের পর এক রুগী আসছেন, আমায় বললেন যে সুমনদা আপনাকে কিন্তু একটু বসতে হবে। আর সে অরূপবাবুর ঘরটা যদি দেখেন, মনে হবে যেন উনি হিন্দু ধর্ম প্রচারের একটা ওর একটা এজমালি গোছেন, মানে যত দেবদেবীর ছবি সব ওইখানে। অরূপরতন চৌধুরী, ঠিক, লোনা রশদি বলছেন, অরূপরতন চৌধুরী, চমৎকার ছেলেটি, চমৎকার ছেলে অরূপরতন, চমৎকার ছেলে। ঘরে কি পরিমাণ দেবদেবী, ভাবতেও পারছেন। আমি হয়ে তাজ্জব হয়ে গেছি। আমি হিন্দু পরিবেশে জন্মেছি, আমার বাড়িটা হিন্দু না, কিছুই না, আমার বাড়িটা এমনি বাড়ি মানুষ। হয়ে গেছি, বলে করে কি লোকটা, এখানে তো বেশিরভাগ মুসলমান। খানিক্ষণ পরে এক এক করে সব আরম্ভ হলেন। হ্যাঁ, উনি গানও গাইতেন, ঠিক ঠিক। তা ও এক এক করে সব রুগী আসছেন, বিশ্বাস করুন, মানে মানে একদম 1 নম্বর থেকে আরম্ভ করে 29 নম্বর পর্যন্ত, 30-এ আমি, সকলেই মাথায় সাদা টুপি, বয়স্ক মানুষ দাঁতের ব্যথায় ভুগছেন, সাদা দাড়ি, একটু বয়স্ক, লুঙ্গি পরা বা পায়জামা পরা, সাদা আদির পাঞ্জাবি, প্রত্যেকে এসে নমস্কার ডাক্তারবাবু। আমি না দেখছি, আমি 99 সালের কথা বলছি, দেখছি প্রত্যেকে এসে নমস্কার ডাক্তারবাবু। এইখানে কজন আমাদের আছি, আমাদের এই গড়িয়াতেই একজন খুব নাম করা ডাক্তার আছেন, তিনি বোধহয় শিশু বিশেষজ্ঞ, তিনি একজন বাঙালি মুসলমান। কজন গিয়ে তাকে আদাব ডাক্তারবাবু বলবো, আসসালামু আলাইকুম বলবো? এইগুলোই ভাবায়। আমি আর কি করতে পারি? একজন সঠিক শ্রোতা শুনলেও কঠিন সুন্দর কাজ করে ফেলবে, নিশ্চয়ই আয়েশা, নিশ্চয়ই, নিশ্চয়ই আলবাত করবে, আলবাত করবে, কেন করবে না, কেন করবে না? আমাদের বাংলা ভাষা বল্লাল সেন, লক্ষণ সেনের আমলে রাজভাষা ছিল না, রাজভাষা করেছিলেন হুসেন শাহ। তার সেনাপতি পরাগল খান, তিনি রামায়ণ মহাভারতের ট্রান্সলেশনের জন্য টাকা দিয়েছিলেন, এত টাকা ছড়িয়েছিলেন যে আমার মতো কিছু লোক ছিল ফেরত হ্যাঁ হ্যাঁ করে দেবো বলে পালিয়েছে টাকা নিয়ে, মানে অ্যাডভান্স টাকাটা নিয়ে, বুঝলেন।
পরাগুলি রামায়ণের জন্য বলা হয়। হুসেন শাহ বাংলাকে রাজভাষা করেছিলেন। আমরা কি যে সে জাতি নাকি বাঙালি? আমার মনে হয় যে একটু যদি আমরা ভাবি, আর ঝগড়াঝাটির দিকটা না হয় একটু মুলতুবি থাকে, দুদিন পরে হবে। একটু যদি আমরা ভাবি, একটু দেখি না, আমরা যদি ওইভাবে আমার ভাইজিকে বলতে পারি, হ্যাঁ রে, এত গুছিয়ে সুন্দরভাবে প্রণাম করতে শিখলি কি করে রে? তেমনি ওই যে তসগুদ্দিন সাহেবের সেই গল্পটা, সে ভাবতে পারেন সুমন ভাবতে পারেন সুমন ভাই, দুই হিন্দু মা, একজন হিন্দু মা তার বোন ঢাকায় এসছেন মেয়েকে মুসলমান করে বিয়ে দেবেন বলে। আমরা কজন পারবো? এই যে এই কথাগুলোই আসলে আমাদের স্কুলে যদি এবারে সেই জিনিসটা হচ্ছে, সেই বাজে জিনিসটা না। কি উন্নতি হবে আমি জানি না। উন্নতি মানুষের হয় না, পরিবর্তন হয়। আমরা যখন ছোট ছিলাম র্যাপিড রিডারে যেসব গল্পগুলো পড়তাম, ওইরকম গল্প যদি দেয়া যায়, একটু যদি চেষ্টা হয়, কালিয়াচকের গল্পটা মনে রাখবেন, যে অপরাধপ্রবণ ছিল কালিয়াচকে। সেইখানে উৎসাহী স্থানীয় মুসলমানরা ৩৬টা আবাসিক বিদ্যালয় তৈরি করেছেন। কতজন বাংলার গ্রামের মুসলমান ঘরের ছেলে মেয়ে আজকে ডাক্তার। মোশতাককে একবার আমি বলেছিলাম, মোশতাক হোসেন, যার ওই যে বলেছিলাম যে ১১০ কোটি টাকা উনি মোট দিয়েছেন, আর এদের খবরে ইমদাদুল হক নূর আমার বন্ধু, উনি মানে ৩৭ বছরের পত্রিকা নতুন গতির সম্পাদক। আপনারা অনুগ্রহ করে একটু পৃষ্ঠপোষকতা করবেন যদি পারেন। চমৎকার পত্রিকা। কেমন? এবারে হ্যাঁ, বল্লাল সেন কিন্তু কর্ণাটকের লোক। বল্লাল সেন ওয়াজ এ কর্ণাটকি। আর এই যে ইরফান, এবার শোন, এই যত লোকের নামের পেছনে উপাধ্যায় আছে না, এই যেমন আমি, সব শালা অবাঙালি, কিন্তু ওইখান থেকে এসছে। কনৌজ ৫ ঘর বামুনকে এনেছিল বল্লাল ৫ ঘর বামুনকে এনেছিল রে, তাদের উপাধ্যায়। এই যে চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, বুঝতে পেরেছি, পাধ্যায়, গঙ্গোপাধ্যায়, ভট্টাচার্য, সব ইরফান। বুঝলি কি করলি? এনিওয়ে, মোশতাককে আমি বলেছিলাম, মোশতাক এই খবরগুলো একটু দেওয়া যায় না কাগজে? মোশতাক আমায় বলেছিলেন কতদিন আগে, ২০০৩-০৪ সালে মোশতাক বলেছিলেন, কবিতা না, দেব না। কেন? থাক, প্রচার করে কি লাভ কবিতা? একদিন আমাদের বাংলায়, আপনার বাংলায়, যে বাংলার জন্য আপনি এরকম গান তৈরি করেছেন, সেই বাংলাটায় লোকে হঠাৎ দেখবে, ও মা, এই নতুন ডাক্তারটা মুসলমান, এই বাংলার গ্রামের ছেলে। ও মা, ওই মেয়েটা জানতাম না তো, ও তো দেখছি একটা মুসলমান, একটা বাঙালি মুসলমান, বাংলার মুসলমান। বাঙালি মুসলমান বলে না। আনফর্চুনেটলি, আরো খারাপ লাগে ভাবতে, যে অধিকাংশ হিন্দু এখনো মুসলমান বাঙালিকে বাঙালিই বলেন না, মুসলমান বলেন। যেমন দুর্গাপুজো, বাঙালির শ্রেষ্ঠ পুজো। কেন শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো? কেন? অন্য পুজোগুলো কি বানের জলে ভেসে এসছে? সাঁওতালরা কেউ নন? তাদের যে উৎসবগুলো, সেগুলো বাংলার নয়? হ্যাঁ, ঠিক এই জিনিসটা আপনাদের এইটা বলে ছেড়ে দিই। বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র। জানি না বাংলাদেশে আমি কোনদিন ভিসা পাবো কিনা।
আমার কোনো অভিমান না, আমার একটা অদ্ভুত রাগ আছে। যারা আজকে শাসক তাঁদেরই অনুরোধে আমি বাংলাদেশে দুটো সঙ্গীত সফর করে চেষ্টা করেছিলাম মুক্তিযুদ্ধ জাদুঘরের তহবিলে টাকা দিতে। একটা ছোট পুরস্কার, একটা ছোট্ট পুরস্কার, মানে টাকা না, একটা সম্মান জানানো, একটা ছোট্ট সম্মান জানানো কি সম্ভব হতো না? আজকে আমার আদরের অনুজ আসিফ তিনি বলছেন যে তিনি চেষ্টা করবেন বাংলা খেয়ালের একটা অনুষ্ঠান ঢাকায় করতে। আজাদ রহমান লড়াই করেছেন বাংলা খেয়ালের জন্য। এনাকে একবারের জন্য আমায় বলতে পারতেন না, সুমন তুমি এসো, একটা খেয়াল অনুষ্ঠান করো? কাজেই আমাদের মুখ্যমন্ত্রী, তার নামে গালাগালির অন্ত নেই, তিনি কিন্তু বাংলা খেয়ালকে মান্যতা দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন। তার সরকারের আমলে যে বাংলা সঙ্গীত মেলা, তাতে বাংলা খেয়াল একটা আইটেম হয়েছে। বন্ধুরা, আমার ইচ্ছেটা বলে দিই, আমি চেষ্টা করবো একটা রেডিও খুলতে চেষ্টা করছি, একটা রেডিও, ইন্টারনেট রেডিও, ওই ফাঁকতালে রেডিও না, মানে ইউটিউবে রেডিও না। আমি দেখি যদি হয় খুব ভালো হয়, মানে তার মধ্যে কোনো পলিটিক্স থাকবে না, ধর্ম থাকবে না, সেক্ষেত্রে পড়বো, মজার ইন্টারভিউ হলে নেব, অডিও। আমি রেডিওর লোক, সঙ্গীত হবে, সঙ্গীত নিয়ে কথা হবে, গান হবে, নতুন কোনো ভালো জিনিস, যেমন আজকে রানা ধনুকার মতো একজন শিল্পী, যিনি আগমনী গাইছেন, কি আশ্চর্য সুন্দর গান গাইছেন রানা ধনুকা। বন্ধুরা, আপনারা রানার গান শুনুন, রানার গান শুনুন। এই যুবকটি, ওকে গালবন্ধ করেছিলেন সকলে, উনি আমার গান গাইছেন বলে। আশ্চর্য, একটা কম্পিটেন্ট গায়ক রানার গান সেখানে প্রচার হবে। আরও কাউকে পেলে ছোট্ট একটা ইন্টারভিউ, একটা প্রচার হবে। একটা রেডিও স্টেশন খোলার জন্য আমি চেষ্টা করছি, জানি না পারবো কিনা প্রফেশনালি, মানে ইট উইল বি ফ্রি ফর অল, কিন্তু আমি সেই জায়গাটার কি জন্য আমি এবং আমার দু একজন বন্ধু, মৃন্ময়ী, মনীষা, চন্দ্রাবলী খোঁজ দিচ্ছেন। চন্দ্রাবলী দুর্দান্ত রিসোর্সফুল মেয়ে। চন্দ্রাবলী আমরা সকলে মিলে পকেট থেকে কিছু কিছু দিয়ে, যে আশা করা যাক আমরা একটা রেডিও, তার একটা নাম দেব, এবং সেটা পৃথিবীর সব জায়গায় শোনা যাবে, একটা বাংলা বেয়ে থাকবে, সেটাতে কোনো পলিটিক্স থাকবে না, একদম না, কোনো পলিটিক্যাল কথাই বলবো না, দরকার নেই বাবা, হয়েছে। হ্যাঁ, আব্দুর রহমান সাহেব, একটা রেডিও খুব চেষ্টা করছি আমি, অন্তত তাতে শোনা যাবে কিছু কথা। তেমনি আপনাদেরও কিছু কথা ফিডব্যাকে তারা পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে, সেটা আবার প্রচার করব। কিন্তু পলিটিক্স আর ধর্ম বাদে, প্লিজ প্লিজ, আমি খুব চেষ্টা করছি, আপনারা আশীর্বাদ করুন। সেদিন একটা কথা শিখলাম রেডিওতে, ফেসবুকে, এ বাংলাদেশের নাগরিকই পারেন, না লুনা, আমি জানাবো আপনাকে, নিশ্চয়ই জানাবো আপনাকে লুনা, নিশ্চয়ই জানাবো। আর তুচ্ছাই ভুলে গেলাম, মানে হ্যাঁ, ফেসবুকে শিখলাম, এবং এটা একজন বাংলাদেশের মানুষই বলতে পারেন। লিখছেন, দোয়ার দরখাস্ত করলাম। কি সুন্দর, কি সুন্দর বাংলা ভাষাটাকে বাংলাদেশের মানুষরা কি চমৎকার। আমার মনে আছে, আমি একটা চ্যানেল আই থেকে একটা 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 ছোট টেলিফিল্ম করেছিলাম, বুঝলেন? তা সেইখানে আমার যিনি প্রোডাকশন কন্ট্রোলার ছিলেন, তার নাম ছিল কাফি।
আমায় একটা চিঠি দিয়েছিলেন, শ্রদ্ধেয় দাদা সালাম নিবেন, আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি। দেখুন, এইভাবে আমরা পশ্চিমবঙ্গে বাংলাটাকে দেখি না। আমরা দেখি না। আপনার সদয় অবগতির জন্য। এই যে আসিফ একজন কণ্ঠশিল্পী, গায়ক, কি বাংলা লেখে, শিখতে হয়। মেহেদি থেকে আরম্ভ করে প্রত্যেক কি সুন্দর বাংলা লেখে। আচ্ছা, একবার আমি মনে হচ্ছে বাংলাদেশের একজন মন্ত্রীর সঙ্গে একটা ব্যাপারে দেখা করতে গিয়েছিলাম অনেক বছর আগে, সঙ্গে বোধহয় সাবিনাও ছিলেন, অনেক বছর আগে, তখন আমাদের বিয়ে হয়নি। তা উনি, আমি দেখি একজন ভদ্রলোক এসে ওর যিনি সেক্রেটারি তার কাছে জিজ্ঞেস করছেন, সালাম দিলেন, সালাম আলাইকুম, মন্ত্রী মহোদয়, মাননীয় মন্ত্রী মহোদয় আছেন? আমি না শিখেছি মাননীয় মন্ত্রী মহোদয়। হ্যাঁ, চেষ্টা করব বাবা, একটা রেডিও, এবং তাতে একটু বাংলাটা দরকার। যাই হোক, আপনারা সকলে আমিও আপনাদের দোয়ার দরখাস্ত করে রাখলাম, আশীর্বাদের প্রার্থনার দরখাস্ত করে রাখলাম। কেমন? যে যেটা চান একটু দেবেন, তাতে আপনাদের মজা লাগবে। আর আমি তো লোকটা আফটার মজা, বুঝলেন না, ভালোই লাগবে। দেখবেন তাতে সঙ্গীত হবে, সুর হবে, কথা হবে, চুপ পড়ে শোনাবো। কেমন? খাসা জিনিস হবে। ভালো থাকুন সকলে। যে ইনফরমেশনগুলো দিলাম, যদি পারেন এটা ডাউনলোড করে নেবেন। আমি একটু পরেই এটাকে পাবলিক করে দেবো, যে কেউ ডাউনলোড করতে পারেন। আপনারা ডাউনলোড করে নিজেদের মধ্যে ছড়িয়ে দিন। এমন অনেক তথ্য আছে যেটা লোকেদের একটু জানলে ভালোই হয়। কেমন? ভালো থাকুন সকলে, ভালো থাকুন, সকলের মঙ্গল হোক, ভালো থাকুন। উফ।